আপনারা এই মুহূর্তে জানেন মুফতি আব্দুল্লাহ আল মাসুদ একটা অনিশ্চিত জীবনের ভেতর দিয়ে যাচ্ছেন। আমি সেই বিষয়ে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করব, পরবর্তী করণীয় কী সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। সেই সাথে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ সম্পর্কে আমরা শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে মূল্যায়ন শুনবো। আপনারা জানেন শেখ ফরিদ ভাই একজন রাজনৈতিক বিশ্লেষক, তার কাছ থেকে জানবো বাংলাদেশের যে নাগরিক পার্টি এনসিপি তাদের প্রতীক বরাদ্দ নিয়ে নানান টালবাহানার পরে এখন জানা যাচ্ছে তারা চেয়েছিল শাপলা ফুল, পাচ্ছে বোধহয় শাপলার কলি। তো আমরা ফেরদৌস ওয়াহিদের সেই গানের মানে খোঁজার চেষ্টা করবো যে কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে জ্বালা, জ্বালা থেকে প্রেম, বা প্রেম মালা থেকে প্রেম, প্রেম থেকে জ্বালা। তো সেই জ্বালা এটা এখানে জ্বালার বদলে উল্টো হয়ে গেল, অর্থাৎ কলি থেকে ফুল না হয়ে ফুল থেকে কলিতে কেন যাচ্ছে আমরা জানবো। প্রথমে শুরু করি মুফতি আব্দুল্লাহ আল মাসুদের আপডেট দিয়ে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদের বর্তমান আপডেট হচ্ছে তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় আছেন। অনেকে বলছেন তিনি মুক্তি পেয়েছেন, না তিনি মুক্তি পাননি। অনেকে বলছেন তিনি কারাগারে, না কারাগারেও যাননি। অনেকে বলছেন তাকে 5 স্টার হোটেলে জামাইয়ের আদরে রাখা হয়েছে, না সেটাও সত্য নয়। তিনি থানার যে লকআপ হয়, পুলিশ স্টেশনে যে লকআপ থাকে সেই লকআপে তিনি আছেন। লকআপের ভেতরে না বাইরে এনে বিতর্ক আছে, কিন্তু তিনি পুলিশ স্টেশনে আছেন। তাকে এখন পর্যন্ত এই 3 দিন হয়ে গেল তিনি আটক রয়েছেন। মামলা তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কিছুই দায়ের হয়নি এবং তাকে জেলে পাঠানো হবে কিনা সেটিও নিশ্চিত নয়। এটি হচ্ছে তার ব্যাপারে প্রাথমিক বাস্তবতা। তিনি কবে মুক্তি পেতে পারেন অনিশ্চিত, কাল হতে পারে, পরশু হতে পারে, 2 বছরও লাগতে পারে, আমরা জানি না। তো তিনি কেন আটক হলেন এবং কিভাবে আটক হলেন আমি আপনাদেরকে আগের লাইভেও বলেছি, আবার বিষয়টা স্পষ্ট করি। এটি মুফতি আব্দুল্লাহ, আমি যে কথাগুলো বলবো এগুলো মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের কাছ থেকে জেনে এবং তার অনুমতি নিয়ে আমি বলছি। এবং আমি বিশ্বাস করি কেউ বিপদে পড়লে সেই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সত্যের পথে থাকা। যেই না আপনি মিথ্যা সিলেক্ট করলেন, আপনার ব্যাপক পসিবিলিটি আছে আপনি বিপদে পড়বেন। তো সত্য দিয়ে আগানো, শুরু থেকে শেষ পর্যন্ত সত্যই থাকবে ছিল। তো তিনি কল্যাণীর গয়েশপুরের একটি পাড়ায় থাকতেন, 6 নম্বর ওয়ার্ডে। তো সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে তিনি কেন ওই গ্রামে গেলেন। একজন মানুষ প্রকৃতি ভালোবাসেন, গ্রামে থাকতেই পারেন। আমাদের গ্রাম থেকেই তো খাদ্য আসে, কৃষকরা গ্রামে থাকেন, আমাদের বাবা মারা গ্রামে, আমি গ্রামে বড় হয়েছি। যাই হোক, তার গ্রাম ভালোবাসেন, তিনি গ্রামে ছিলেন। তিনি একটি হিন্দু অধ্যুষিত এলাকায় ছিলেন, যে এলাকাটিকে তিনি নিরাপদ মনে করেছিলেন, কিন্তু যাদেরকে নিরাপদ মনে করেছিলেন তারা তাকে নিরাপদ মনে করেননি। অর্থাৎ আমি বলবো না যে তারা হিন্দুত্ববাদী বিজেপি RSS ছিল, তারা হিন্দু ছিল। তাদের গোড়া হিন্দু বলা যাবে, বেকুব হিন্দু বলবো, কি বলবো আমি জানি না, তাদের বর্ণবাদী বলবো, অনেক কিছু বলা যাবে আর অনেক কিছু বলা যায় না। তারা দেখলেন কি, আমাদের এখানে একটা মুসলমান থাকে, আমরা সবাই হিন্দু। মুফতি মাসুদ ভাইকে তারা মুসলমান হিসেবে মানে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুসলমান। এটাকে আপনি অজ্ঞতা বলতে পারেন, আপনি বলতে পারেন যে ঢালাওভাবে মুসলমানদের প্রতি একটা বাজে দৃষ্টিভঙ্গি বা তাদের অজ্ঞতা, যে কোনো কিছু বলতে পারেন। ঘটনা এটা ঘটেছে এবং মুফতি মাসুদ ভাই আপনাদের সামনে প্রকাশ্যে 8 বছর ধরে কথা বলে যাচ্ছেন। তিনি একজন প্রগতিশীল মানুষ, ধর্মের কোনো ছিটেফোঁটা তার মধ্যে নেই। তিনি মানবতার পক্ষে কথা বলেন, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন। এখন এটি তো তার চিন্তার বহিঃপ্রকাশ, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটা চলা, পোশাক আশাক, এগুলোর মধ্যে তো মাদ্রাসার ছাপ রয়ে গেছে, রয়ে যাবে। আমি বলছি না রয়ে যাওয়া খারাপ বা ভালো, আমি বলছি এটা আমাদের জন্য বাস্তবতা। আপনি হয়তো 2 দিনে আপনি আপনার ড্রেস আপ, আপনার চালচলন সব বদলে ফেলতে পারেন, সবাই যেটা পারবে এমন তো নয়, আর না পারলে সেটা খারাপ তাও নয়। মুফতি মাসুদ ভাইকে দেখে তাদের কাছে মনে হয়েছে সে ইসলামিক জঙ্গি টঙ্গি কেউ হবে। এবং মুসলমানদের সম্পর্কে ওই ব্যক্তিদের ধারণা এতটা এইরকম হয়েছে, এর কারণ মহামান্য বাংলাদেশের বাঙ্গু মুসলমানরা। আপনারা প্রতিদিন যে ভালো ব্যবহার প্রতিবেশী দেশগুলোকে দেখিয়ে যাচ্ছেন, যেভাবে মব চালাচ্ছেন, মানুষকে নির্যাতন করছেন, তো তাতে আপনাদের ব্যাপারে মানুষ মুসলমানদের ভয় পাবেন না, এটাই তো অবাক করার বিষয়। মুসলমানদেরকে তো ভয় পাবেনি। এখন আপনাদের এই আকামের ভিকটিম হচ্ছেন মুফতি মাসুদ ভাই, তাকেও আপনাদের দলের, আপনাদের গোত্রের এই জঙ্গি ভেবে নিয়েছে। কারণ দেখেন, বেচারা 8 বছর ধরে এই সমাজ ত্যাগ করে অন্য একটা দেশে গিয়েও এই ইসলামের কাছ থেকে ভিকটিম হওয়া থেকে বাঁচতে পারলেন না। আমার দুঃখে হাসি আসছে এই কথাগুলো বলতে গিয়ে। তো গ্রামবাসী তার বাড়িতে ঢিল পাটকেল মারতো, এটা অন্যায়। আমি বলছি এটা কোনো অজ্ঞতা, কোনো বোকামি, নির্বুদ্ধিতা, ধর্মান্ধতা, কোনো কিছু দিয়ে আপনি জাস্টিফিকেশন আনতে পারবেন না। এটা সোজাসাপটা অন্যায়। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই বৈধভাবে ভারতে ঢুকেছেন। তিনি একের পর এক, মানে বছরের পর বছর ধরে ভারত সরকারের কাছ থেকে তিনি ভিসার এক্সটেনশন পেয়েছেন, এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। একটা সময় তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, বাংলাদেশ হাইকমিশন পাসপোর্ট রিনিউ করেনি, তারপরে তিনি পাসপোর্ট পেয়েছেন। এরপরে FRRও আর তাকে এটা এক্সটেন্ড করে দেয়নি এবং খুব অল্প কিছুদিন আগে রিজেক্ট করেছে। রিজেক্ট করার পরে তিনি আরও প্রিপারেশন নিচ্ছিলেন যেন অ্যাপ্লাই করবেন, কিন্তু এর আগেই ঘটনা ঘটে গেছে। গ্রামবাসী যখন তাকে অতিষ্ঠ করছিল, দেখুন, ধর্মবিশ্বাস, কুসংস্কার সব কিছুই আমি ততক্ষণ পর্যন্ত মেনে নেব যতক্ষণ এটা আপনার ভিতরে থাকবে। যতক্ষণ সেটা আপনি আমার উপর অ্যাপ্লাই করবেন তখন সেটা আর আপনার বিশ্বাস বা ধর্মের স্বাধীনতা থাকে না। তো তারা করেছে
করেছে কি তার বাড়িতে ঢিল পাটকেল মারা, হুমকি তুমকি দেওয়া স্থানীয় এই ধর্মান্ধ গোষ্ঠী, এরা এটা করেছে। মুফতি মাসুদ ভাই তার ল্যান্ডলর্ডকে জানিয়েছেন, বাড়িওয়ালাকে জানিয়েছেন। সেই বাড়িওয়ালা একজন স্কুল শিক্ষক ভদ্রলোক, তিনি তাকে নিয়ে এই নির্যাতন থেকে সুরাহা পাওয়ার জন্য তাকে নিয়ে গিয়ে পাশের বাড়িতে যারা যারা ঢিল মারতো তাদের বাড়িতে তিনি ঢিল মারেননি, তার বাড়ির মালিক যিনি তিনিও ঢিল মারেননি। তারা আইনের আশ্রয় নিয়েছেন যেন এটা সমাধান হয়। পুলিশ, আমাদের এই উপমহাদেশে পুলিশ কি হয়, আপনি তাকে বিশ্বাস করবেন মানে আপনি বিপদে পড়েছেন। আপনি তার কাছে সুরাহার জন্য যাবেন, আপনি হয়রানির শিকার হবেন। আর আপনি যদি প্রফেশনাল অপরাধী হন তাহলে আপনি ফাঁকফোকর জানবেন, সেভাবে আপনি ডিল করবেন, বিষয়টা আপনি আর আনন্দে থাকবেন, আরামে থাকবেন। তো মাসুদ ভাই সেখানে নিয়ে গিয়েছিলেন, স্থানীয় কিছু মানুষ উত্ত্যক্ত করছে তাকে। উল্টো যখন এই স্থানীয়রা বুঝতে পেরেছে তিনি থানার দিকে যাচ্ছেন, তারা এক পাল মিছিল নিয়ে থানায় গেছে। দুই পক্ষ এক জায়গায়, পুলিশ দেখেছে এই পক্ষে এইদিকে 2 জন, ওদিকে 100 জন, তো এই দিকেই খারাপ। আর যেহেতু শুনেছেন বাংলাদেশি একজন এসেছে, তাকে ওই হিসাবেই ট্রিট করেছেন যে তিনি বোধহয় নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। তিনি আসলে কে কোনো কিছু জানার চেষ্টা করেনি। তার গাঁটটি বস্তা বেঁধে, আমি শব্দটা বলতে খারাপ লাগছে, চোরকে যেভাবে কেউ শেখ ফরিদ, আপনার এখানে ডিস্ট্রাক্ট হচ্ছে, মানে আপনি কি ক্যামেরা অফ অন হচ্ছে, কিছু একটা হচ্ছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনার একটা চোরকে যখন ধরে আনে তখন কি করে, তার বাড়িতে যা মাল সাবানা আছে সব নিয়ে যায়, কারণ ভাবে এটা চুরির মালামাল। মাসুদ ভাই তার বই খাতা ল্যাপটপ যা কিছু ছিল সব সহ তিনি তো গেছিলেন থানায়, থানা থেকে তাকে এনে সম্ভবত আবার পুরো নিয়ে থানায় চলে যাওয়া হয়েছে। এক প্রকার এটা খুবই অবমাননাকর, তাকে মশার কামড়ের মধ্যে থানার লকআপে আটকে রেখেছেন। পুলিশ শুনেছি ভালো ব্যবহার করেছেন। ভালো ব্যবহার কি, মানে এটা কেন, মানে এই ঘটনাটা ঘটেছে। এবং আপনারা দেখবেন যে গতকাল আমি আমার সমমনা বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম যেন যারা মাসুদ ভাইকে নিয়ে পোস্ট করেছেন তারা যেন এটা অনলি মি করে রাখেন। আমি এটি মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনেছি, মাসুদ ভাইয়ের আইনজীবী ছিলেন সেখানে, তিনি বলেছেন যে পুলিশ এটা ইনভেস্টিগেট করছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যেন নিজে কোনো সোশ্যাল মিডিয়া জাজমেন্ট দিয়ে না দিই। মাসুদ ভাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা কি, তার অভিযোগ কি, কোনো কিছু পুলিশ স্পষ্ট করেনি। আমরা সময় দিয়েছিলাম, আমি ব্যক্তিবিশেষ অনুরোধ করে ফোন করে আমি অনুরোধ করেছি যারা আমার খুব কাছে, যাদের উপর খুব বেশি অধিকার, তসলিমা নাসরিন সহ আরও অনেকেই, মানে যাদেরকে কিছু বললে ভুল বুঝবেন না, আর যারা আমার অত কাছেন না, আমি তাদেরকে অনুরোধ করেছি যেন এটা একটু আপাতত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কি হয় আমরা জানি। তো রাত 10টা পর্যন্ত ভারতীয় সময় আমরা অপেক্ষা করেছি, কোনো কিছুই পুলিশ আমাদেরকে জানায়নি। আমি পুলিশকে ফোন করেছি, মেসেজ করেছি, কোনো কিছুর উত্তর পাইনি। তো আমরা হতে পারি সংখ্যায় কম, কিন্তু আমরা একটা কমিউনিটি এবং আমরা কোনো অপরাধের সাথে যুক্ত না, অপরাধের বিরুদ্ধে। সুতরাং আমরা আমাদের সহজ সমমনার সাথে কি হচ্ছে আমরা জানতে চাই। এবং সিঁদুর, মানে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমি 3বার জেল খেটেছি, আমি পুলিশকে 3বারই বিশ্বাস করেছি, 3বারই আমার সাথে পুলিশ প্রতারণা করেছে। হাউ ডু ইউ আই বিলিভ ইউ? আমার তো এখানে কোনো ইয়েই নেই যে আপনাকে আমি আস্থা রাখবো। এবং আপনি তো আমাদের কোনো লিখিত স্টেটমেন্ট দেননি। মুফতি মাসুদ আবার থানার লকআপে হলেন, আমরা জানালাম কি ঘটেছে। অনেক খুব কষ্ট হয়েছে, কারণ মুফতি মাসুদ একজন উদারপন্থী মানুষ, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। আইন মানুষের জন্য আইন নয়। তিনি এই যে কোনো রাষ্ট্রের জন্য নিরাপদ, কিন্তু তার সাথে এই কাজটি করা হয়েছে। পক্ষান্তরে বাহার এবং এই যে এরশাদ মাহমুদ সহ অন্যান্য অপরাধীরা ভারতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে আমরা আইনি সাহায্য চেয়েও পাইনি, পুলিশ ধরে তাদের ছেড়ে দিয়েছে। অপরদিকে মাসুদ ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। পুরোটা অন্যায় হয়েছে, পুরো রিভার্স অন্যায় হয়েছে। আমরা এটার প্রতিবাদ করি, এখনও করি। এবং মাসুদ ভাই ভিসা জনিত কোনো দুর্বলতা তার নেই, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, এখনও চেষ্টা করছেন, তিনি কোনো অবহেলা করেননি। আর একটা মানুষ দেশ থেকে বিতাড়িত, তিনি কি তার ভিসা নিয়ে অবহেলা করবেন? যেখানে একদিকে মানে আমরা যেটা প্রবাদটি জানি যে জলে কুমির ডানায় বাঘ, বা ডানায় বাঘ জলে কুমির, সেরকম একটা অবস্থায় তিনি কেন ভিসা নিয়ে হেলাফেলা করবেন? তার আয়ত্তের বাইরে ছিল। তার সাথে বরং ভারত সরকার আমি মনে করি উদারতা দেখায়নি, যতটুকু সিম্প্যাথি দরকার। দেখুন, সমতা কাকে বলে? অন্য একজন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়তো কোনো একজন এমপি, সে এলাকায় কি করেছে আমি জানি না, তার সাথে অ্যাপেল টু অ্যাপেল আপনি এটা কম্পেয়ার করছেন না। মাসুদ ভাইয়ের সাথে তার তুলনা হবে না। মাসুদ ভাইরা কোনোদিন ক্ষমতার ব্যবহার করেননি, ক্ষমতার স্বাদ নেননি। এই মানুষটি বাংলাদেশে থাকলে মিনিমাম প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে, সেই মানুষটি কেন গিয়ে কলকাতায় মানবতার জীবনযাপন করছেন? কাউকে ইসলাম শিখিয়ে, মানে কোরআন হাদিস শিখিয়ে, আরবি শিখিয়ে, কাউকে এই ফ্রিল্যান্সিং, এই ওয়েবসাইটের কাজ করে দিয়ে তিনি পেট চালাতেন। বা কেউ যদি তাকে এই কদিন আগে একজন তাকে ল্যাপটপ গিফট করেছে, একটা মানুষ 8 বছর ধরে অ্যাক্টিভিজম করছেন, তার টুলস নেই, কি আশা করেন তার কাছ থেকে? এই মানুষটা 8 বছর ধরে ভারতে ফ্রাস্ট্রেটেড। তিনি শহরে থাকতেন, আমি বলে দিচ্ছি, শহরে তিনি বিরক্ত হয়ে গেছেন, গাছ নেই, নদী নেই। তিনি গ্রামে গেছেন, কারণ যে মানুষ তিনি সমমনা, তিনি তার গ্রামের বাড়িতেই তার কাছে ভাড়া দিয়েছেন খুবই অল্প, তার অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং তিনি সেখানে অনেক গাছপালা লাগিয়ে তিনি প্রকৃতির সাথে থাকতে চেয়েছেন। এটা একটা মানুষের অপরাধ? এই মানুষটি বউ বাচ্চা ছেড়ে আজকে 8 বছর ভারতে পড়ে আছে, তার ইমিগ্রেশন স্ট্যাটাস কি? 0। তিনি তো বৈধভাবে ঢুকেছিলেন, তিনি ফ্লাই করে ভারতে ঢুকেছেন। তিনি 8 বছর ধরে এখানে পচে মরছেন, তো কোনো বৈধভাবে কাজ করতে পারছেন না, কোনো ট্রানজাকশন করতে পারছেন না। একে ধরতে হচ্ছে যে ভাই আমাকে $100 একজন উপহার দিয়েছেন, আমি এটা নিতে চাই, এর দ্বারে যেতে হয়। এই মানুষটাকে ফ্রাস্ট্রেটেড করে ফেলেছেন। তো তিনি গ্রামে গিয়ে
এই যে হিন্দু অধ্যুষিত এলাকায় দেখেছেন বিশ্বাস করে, সেই বিশ্বাসের মানুষগুলো তাকে অত্যাচার করেছে। দেখুন বর্তমান বাংলাদেশে কি হচ্ছে, এই যে মহিবুল্লাহ নামক একজন মুফতি, তিনি কি করলেন? তিনি নাটকের আশ্রয় নিয়ে ইসকন ধ্বংস, হিন্দুদের উপর গণহত্যা চালানোর নাটক সাজালেন। তার সন্তান এসে প্রকাশ্যে এসে জুলাই দণ্ডের সামনে দাঁড়িয়ে বলল সে 100 ইসকন হত্যা করতে চায়, সে গাজওয়াতুল হিন্দ করতে চায়। এবং তার সাথে আরেকজন সম্ভবত ফরিদ, ওর নাম কি, বিক্রমপুরী আরেক জঙ্গি, এরকম অনেকগুলো জঙ্গি এই তাণ্ডব চালালো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, ওই ব্যক্তি কি দাবি করলো? তাকে জিনে ধরেছে। আরে ভাই, ওকে তো পুলিশে ধরার কথা, আর জিনে আমাদের ধরার কথা। আমরা প্রথার বিরুদ্ধে কথা বলি, অনেকের গোড়া বিশ্বাসে আঘাত হানে, তো সেই গোড়া বিশ্বাসীদের আবার বন্ধু কিন্তু জিন, সেই হিসেবে জিন আমাদের ধরার কথা, ধরে ঘাড় মটকে দেবে, কারণ আমরা তাদের বিধান মানি না। জিন আমাদের ধরে না, আমাদের ধরে পুলিশ, আর তাদেরকে ধরে জিন। আমরা কি এই বিচার চেয়েছি? পুলিশ আমাদের কেন কেন ধরছে? আমরা কি অপরাধ করেছি? আমরা ন্যায়ের কথা বলেছি। এখন অনেকেই বলছেন মুফতি মাসুদ ভাই মুক্ত না, তিনি মুক্ত নন। বিভ্রান্ত ছড়াবেন না প্লিজ, উপকার করতে না পারেন অপকার করবেন না। আমরা কোনো দেশের বিরুদ্ধে না, কেউ তাকে রং দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বিজেপির। বাংলাদেশের মানুষরা কি বলে যে এই নাস্তিকরা ইহুদি নাসরার চক্রান্ত, এরা ইহুদি নাসরাদের কাছ থেকে টাকা পায়। ফরিদ ভাই, আপনি নাম নেবেন, আপনি জানেন এরকম কিছু ব্যক্তি এটা বিশ্বাস করেছে, তারা আসলে নাস্তিক, কিন্তু নাস্তিক মানে প্রকাশ্য নাস্তিক হয়ে, সেলিব্রিটি নাস্তিক হয়ে, তারপরে দেখলো আরে টাকা পয়সা আসে না কেন, এতদিন শুনলাম ইহুদি নাসারা টাকা দেয়, টাকা তো দেয় না। পরে দেখবেন তারা কিন্তু বিটলে গেছে, তারা কেউ অ্যাক্টিভিজম করে না, আবার কেউ আবার উল্টা নাস্তিকদেরই গালাগালি করে। তো এইটা একটা পক্ষ। আরেকটা পক্ষ, ভারতের কিছু আমি দেখেছি যে যারা সেকুলার দাবি করেন, নাস্তিক দাবি করেন, এক্স হিন্দু দাবি করেন, তারা মাসুদ ভাইকে গালাগালি করতো, তসলিমা নাসরিনকে গালাগালি করে। তারা মনে করে এই দুইজন বা আমরা হচ্ছি হিন্দুত্ববাদী, আমরা রয়ের দালাল, আমরা ভারত, কি সব দালাল টালাল বলে তাদের চিন্তা, মানে যার চিন্তা দালালিতে, তারা এই যে বিভিন্ন গল্পগুজব করে বেড়ায়, এর এগেনস্টে আমরা কি পেলাম? সত্য সবসময় সুন্দর, নির্মল। দেখুন আজকে আপনাদের কাছে প্রমাণিত মাসুদ ভাই জেল খাটছেন, আমি 6 মাস জেল কেটেছি ভারতে, এক্সিট পারমিট পাইনি, অনেক কষ্ট করেছি। এগুলো বাস্তবতা, আমাদের আমরা কোনো পক্ষের না, আমরা কোনো পক্ষের হতে পারি না রে ভাই। আমরা চাচাচোলা কথা বলি, আমরা উচিত কথা বলি, উচিত কথা ব্যক্তিরা কারোর পক্ষ হয় না। মুফতি মাসুদ ভাইয়ের পাশে বিজেপি থাকবে না, কারণ বিজেপি জানে মুফতি মাসুদ ভাই তাদের গোড়ামি নিয়ে সমালোচনা করতে পারেন। মমতা ব্যানার্জির সমালোচনা তিনি করেছেন টুকটাক, তিনি বামদের সমালোচনা করেছেন, যারা বামদের মধ্যে বদমাশ, সবার করেননি। তো দেখুন, আমরা এখানে কোনো পক্ষ বিপক্ষে যাব না। মাসুদ ভাই থানার লকআপে আটকে আছেন, তিনি কোনোদিন করেননি তৃণমূলের সমর্থন, কোনোদিন বিজেপির, কোনোদিন আরএসএস এর কোনো পক্ষের তিনি নন। তাকে যারা ট্যাগ দিয়েছে এই দায় তাদের, আমরা ট্যাগের মধ্যে পড়বো না। মুফতি মাসুদ ভাই মুক্তি পাননি, তাকে যদি আপনি মুক্ত করে দেন, কালকে যখন দেখবেন যে না পুলিশ তাকে অন্য ধারা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে, আপনি আবার আপনার অডিয়েন্সদের কি বলবেন, আপনার বন্ধুদের কি বলবেন যে না মুফতি মাসুদ ভাইকে জেলে দিয়ে দিয়েছে? তখন মানুষ বলবে আমাদের সাথে ফাজলামো করো, এই বলো ছাড়া পাইছে, এই বলো ধরে নিয়ে গেছে, এই বলো হিন্দু খারাপ, এই বলো বৌদ্ধ খারাপ। মানে তারা এই জিনিসটা থেকে এড়ানোর চেষ্টা করবে। ইতিমধ্যে অনেকে এড়ানোর চেষ্টা করছে, বলছেন মাসুদের ভিসা ছিল না, ভারত সরকার কি করবে, অনেক কথা বলেছেন। সোজা কথা, মাসুদ ভাই বাংলাদেশ থেকে বিতাড়িত, কারোর কোনো কিছু লুটপাট করে বিতাড়িত হননি। সুন্দর জীবন রেখে তিনি এই মুক্তি সংগ্রামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মহান মুক্তিযুদ্ধদের সাথে কি করা হতো? তারা কি পিঠের মধ্যে চাল ডাল মুড়ি আর এই তক্তাল লাকড়ি আর চুলা নিয়ে দৌড়াতেন, নাকি গান নিয়ে দৌড়াতেন? মুক্তিযোদ্ধারা যেই বাড়িতে যে রাতে উঠতেন, তাদেরকে সেখানে রেখে সেই বাড়িতে সেই রাতে খাওয়ানো হতো, সেই বাড়িতে স্নান করাতে হতো। এটা বাস্তবতা, আমরা যুদ্ধের মধ্যে আছি। আমাদেরকে আপনি লজিস্টিক্স দেবেন না, মানে আপনি আমাকে খাদ্য অন্ন বস্ত্র দেবেন, আমার যেটা লাগে দেবেন, আমি যুদ্ধ করছি, মাসুদ ভাইকে দেবেন, আপনি যুদ্ধ করছেন, তিনি অপরদিকে তার আপনি ক্ষতি করছেন। তিনি মুক্ত নাকি বন্দী এগুলো বলে আপনারা কি করছেন? আমি একদম শেষ করে ফেলি মাসুদ ভাই চ্যাপ্টারটা এখানেই। আমি যখন কলকাতায় অ্যারেস্ট হই লেকথানায়, আমি আমার কোনো বন্ধুকে জানাইনি, কোনো সাংবাদিককে, কোনো পুলিশকে, মানে পুলিশ নিষেধ করে দিয়েছিল যদি আমি এটা জানাই তাহলে আমাকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে। খেয়াল করেন, আমি পুলিশকে বিশ্বাস করেছি, জানাইনি। ওমা 6 মাস 7 মাস জেল খাটি, জেল থেকে বের হই না। তারপরে অনেক কষ্টে আমি যেভাবে বের হয়েছিলাম, আমার কাছে কোনো পাসপোর্ট ছিল না, চ্যালেঞ্জ করেছিলাম আমি যে বাংলাদেশি, প্রমাণ দাও, পুলিশ প্রমাণ দিতে পারেনি। মাসুদ ভাইয়ের তো পাসপোর্ট আছে সাথে। তো আমি যেভাবে এলে বেরোছিলাম, মাসুদ ভাই ঢুকে গেলে একবার বের আমি জানি না, আমি তো আতঙ্কিত, আমি তো গত 3 দিন ধরে ঘুমাচ্ছি না, আমার চোখের নিচে কালি পড়েছে। আমি পুলিশকে 3-4 বিশ্বাস করেছি, আমি প্রতারিত হয়েছি। আমি কলকাতায় 2 বার প্রতারিত হয়েছি, সাক্ষী আছেন কয়েকজন, হ্যাঁ, আমাদের সমমনাই। মানে পুলিশ আমাদেরকে বাংলাদেশি হিসেবে ট্রিট করে, অনেক ক্ষেত্রে মুসলমান হিসেবে ট্রিট করে, সবাই করে না কিন্তু বেশিরভাগ করে। ভারতের বেশিরভাগ মানুষ আমাদের পক্ষে বুঝলাম, কিন্তু অনেকেই তো বিপক্ষে। আজকে আপনি মনে করছেন না ভারতীয় যে ইসলামিক যারা ফ্যানাটিক গ্রুপগুলো আছে, গ্রুপ কি নেই? আছে, অনেকগুলো গ্রুপ আছে। বাংলাদেশের মতো এতটা না, কিন্তু আছে তো। এই রাহুল ফাহুল এদের গোত্র, ওই যে আরেকটা কি জন আছে ওই পীর টাইপের, ইয়াসিন নামের আরেক জঙ্গি মোল্লা, কাজী ইব্রাহিমের মতো গালাগালি করে মানুষকে, এই ফুরফুরা টুরফুরা অনেক আছে। হ্যাঁ, তো এরা কি
এরা এরা কিন্তু ভারত সরকারের কাছে কি প্রেশার ক্রিয়েট করছে না? পশ্চিমবঙ্গে করছেন, সবই করছে। আপনারা কিসের মধ্যে আপনারা মানে ইয়ে করছেন? আমি বলবো আমাদের যারা সমমনা তাদেরকে আমি একটু অনেকটাই আমি অভিমানের সুরেই বলি যে আপনারা পরিস্থিতি বুঝবেন, রাজনীতি বুঝবেন। একটা মানুষকে পাটা আর পুতোর মধ্যে ছেড়ে দেবেন না। তৃণমূল, বাম আর বিজেপির মধ্যে তারা মারামারি করতে দেবেন না। উনি বাংলাদেশের নাগরিক, ভারতে কি হয়েছে কি এইগুলো আমাদের বিজনেস না। আমরা ভারতের সাথে অ্যালাই, কারণ মুক্তিযুদ্ধ থেকে আমাদের ভারতের সাথে সম্পর্ক। আমরা ভারতকে বন্ধু প্রতিম রাষ্ট্র মনে করি, সিম্পল। আমরা ভারতকে শত্রু মনে করি না, কিন্তু যেহেতু ভারতকে আমরা বন্ধু মনে করি, সেহেতু বাংলাদেশের যারা ফ্যানাটিক তারা মনে করে আমরা ভারতের, মানে তারা বলে আমরা দালাল, আমরা রয়ের টাকায় চলি, আমরা এই চলি সেই চলি। কিন্তু স্বয়ং ভারতের এই এজেন্সিগুলো জানে, ভারতের হিন্দুত্ববাদী যারা আছে, কোর যারা, তাও জানে, তৃণমূল জানে, আমরা কারোর কাছ থেকে এক পয়সা নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য, এবং আমরা কারোর কোনো শেল্টারে চলে না। শেল্টারে যদি চলতাম, মাসুদ ভাই তো বিজেপির ডেরায় থাকতেন, আরএসএস এর ডেরায় থাকতেন, বা তৃণমূলের ডেরায় থাকতেন। তিনি কেন আজকে জেলখানায়? বোঝেন না এটা? আর বলেন মাসুদ ভাই মুক্তি পেয়েছে, মুক্তি পেলে তো তিনি আপনাকে কল করে না কেন, লাইভে আসে না কেন? বোঝেন না? এই বেসিক জ্ঞান আপনার নেই। আপনি কেন মাসুদ ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন? কালকে যদি এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেরকম মিছিল হয়েছিল, এরকম কোনো পরিস্থিতি হয়, দায় আপনি নেবেন? আমি 3 দিন ধরে ঘুমাচ্ছি না। আমি গতকালকে শেখ ফরিদ, আমি অনেকের কাছে সরি, অনেক টোন আমার হাই ছিল। আমি কি করব? আমি তো মানুষ, আমি তো ওই দেয়াল দেখেছি। যে জেল খাটেনি সে জানে না জেল কিরকম, জেলের ভেতরে কি হয় সে জানে না। দেয়ালের ভেতরে আটকালে ওই থানার লকআপে গিয়ে কয়েক ঘন্টা থাকানো হয়। জেলের ভেতরে যে আটকেছে 2-3 মাস জেল খেটেছে, সে জানে জেল কাকে বলে, কত প্রকার কি কি। কারোর দুঃসময়ে ইয়ে করবেন না, পারলে কোঅপারেট করেন, নইলে চুপচাপ থাকুন। চুপ থাকা অনেক বড় একটা যোগ্যতা। তো এই ছিল শেখ ফরিদ ভাই আমার পক্ষ থেকে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের ব্যাপারে আপডেট। এবং ভবিষ্যৎ একটা লাইনই বলে দিই, তিনি কবে ছাড়া পাবেন আমরা জানি না। আপনারা যতটুকু তার সাথে সদাচরণ করবেন, ভারত বাংলাদেশের সবাই, আমি সবার প্রতি বলছি, যারা ভারতীয় নাগরিক তাকে দোষারোপ না করে, তাকে মুসলিম টুসলিম না বলে, তার চেহারা দেখে, আমি টুইটারে দেখেছি, তার টুইট করেছিলাম, তাকে বলছে জঙ্গি, ওই যে তার লেবাস দেখে। আরে উনি একজন মুফতি, এটা ওনার আগের ছবি, অনেকে বুঝতে পারেনি। এবং বর্তমানে তো তিনি তো আর বোরখা পরে লাইভ করছেন না, তিনি তো বর্তমানে যেভাবে আছেন সেভাবেই তো লাইভ করছেন। তো এটা এত লুকোচুরি তো কিছু নেই। আপনার পুরো বিষয়টাতে মূল্যায়ন আমি শুনতে চাই, আপনার দিক নির্দেশনা শুনতে চাই। আমি সরি, আমি একটু চোখে আমি জানি আপনি খুব আবেগতাড়িত। অনেকে আমাকে বলেছে যে আমরা তো এইরকম আসাদকে এরকম উত্তেজিত এরকম ভাষায় কথা বলতে শুনি নাই। অনেকেই আমাকে বলেছে তারা আপনারই শুভাকাঙ্ক্ষী, মানে আপনার ঘনিষ্ঠ তারা। আমি বললাম যে আমি অফলাইনে একটু একলাইনে বলে রাখি, অফলাইনে এই যে ফোনের উপরে ফোনে কনফারেন্সে আপনি কতবার ছিলেন শোনেন। আমি যে এই জন্য আমি তো সুপারম্যান না, আমি চেষ্টা করছি মাসুদ ভাইকে সেভ করার। আমার অভিজ্ঞতা দিয়ে আমি 3 বার জেল কেটেছি, ভারত বাংলাদেশ দুই জায়গায়। তো আমি চেষ্টা করেছি, ওদিকে ব্যস্ত, এদিকে লাইভ করছি। একজন এসে বলছে আমাকে যে সেরা রহস্য উদ্ঘাটন করেছে। আমি খুব সিরিয়াস হয়ে শুনতে চাইলাম, ফোন করলো, বললো যে সে তার ধারণা মাসুদ ভাইয়ের আইডি হ্যাক হয়েছিল বলে তিনি অ্যারেস্টেড। আর আমি তার কি উত্তরটা দেবো বলেন? এরকম আমি 100টা ঘটনা শুনে অনেকের সাথে, হয়তো তারা ভালো মানুষ, আমি হিতাহিত পরিস্থিতি বিবেচনা করে আমাকে বলছে আমি উকিল পাঠিয়ে দিয়েছি কোর্টে, অথচ তার বিরুদ্ধে কেসই হয়নি। মানে এত আগে দৌড়ালে আমি হ্যাঁ জানি এটা আসলে মানুষ ওই মুহূর্তে মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। প্রেশার আপনার তো এটা। আমি তো বলেছি কালকে আমি রাস্তা দিয়ে সিঁড়ি পার হইতে এক দোকানে আমি প্রায় পরে মরে যেতে গিয়েছিলাম, কারণ ওই সময় থাকে না। আপনি হয়তো একটু বয়স কম, তাই উত্তেজিত হয়ে গেছেন। আমি কন্ট্রোলে রাখেছি নিজেকে, কিন্তু আমি নিজে চলার শক্তি হারিয়ে ফেলেছিলাম, মরতে বসেছিলাম টেনশনে, মানসিক চাপে। যাই হোক, কোনো সন্দেহ নাই এটা আপনার ইয়াং ম্যান হিসেবে আপনার ওইটা। অনেকে আবার যারা আহত হয়েছে তাদের কাছে তো এই ভাষা আশা করি না, তাদের অবস্থানে ঠিক, আপনি আপনার অবস্থানে ঠিক। যাই হোক, আপনি যে বিষয়টা বলেন, মূল্যায়ন এখনো করতে পারতেছি না। কারণ হলো যে মুফতি মাসুদ ভাই এখনো, তাকে আমি ভাই বলি যদি বয়স আমার অনেক জুনিয়র, তিনি এখনো রিলিজ হন নাই, তাই তার ব্যাপারে এখনো কোনো মূল্যায়ন বা বক্তব্য আমরা দিতে পারতেছি না। যেটা আপনি বললেন, আপনি সেই জন্য সতর্ক হওয়ার জন্য সবাইকে, তসলিমা আপা থেকে শুরু করে আমাকে সহ আরো অনেককে আপনি ফোন দিয়েছেন যাতে আমরা এগুলো হাইড করে দিই। আমরা সেই জন্য হাইড করে দিয়েছিলাম। যাই হোক, কিন্তু ওই যে আপনার তিক্ত অভিজ্ঞতা আছে যে পুলিশ কি চিজ হায়, কারণ যে মানে বেলতলায় যে গেছে সে না বুঝে বেলতলা কি, বেলতলা যে যায় না সে তো বুঝবে না বেল মাথার উপর পড়লে কেমন লাগে। দূর থেকে দেখা যাবে, কিন্তু বুঝতে অভিজ্ঞতা তার নাই। যাই হোক, হয়তো তারা পুলিশ হয়তো উপকার করছে, কিন্তু আমরা জানবো কিভাবে? কালকে যে তাকে ছেড়ে দিবে আমাদের কেন লিখিত দিয়েছেন? আমি তাকে কিভাবে বিশ্বাস করবো? তিনি কালকে না ছাড়লে আমি কি করবো? আপনি যখন বললেন পুলিশ ভালো ব্যবহার নাও করতে পারে, আমি খুব টেনশনে পড়ে গেলাম। তারপরে রাত্রে একজন আমাকে জানালো কালকে যে না, মাসুদ ভাইয়ের সাথে কলকাতার পুলিশ ভালো ব্যবহার করছে। আমি বললাম যে আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাবেন পুলিশদেরকে, এগুলো বলেছি। কিন্তু ভাই আমরা তো চোর না, মানে ভালো ব্যবহার করবেন না কেন? আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত, কিন্তু আমরা বিতাড়িত, কিন্তু আমরা তো ক্রিমিনাল না, আমরা বিতাড়িত। আমাদের কি কোনো ব্যক্তিত্ব নেই? আমাকে আপনি লকআপের মধ্যে রেখে দেবেন, মশা কামড়াবে কেন? আমি তো এটা ডিজার্ভ করি না। তারপর আবার কি অভিযোগ? আমরা ভারতের দালাল, রয়ের দালাল, মানে অভিযোগ হিন্দুর দালাল, ভারতের দালাল, রয়ের দালাল।
মানে আমাদের ট্যাগ আমাকে তো মোটামুটি এটা বলে যে আমি নাকি বাংলাদেশের বিজেপি শাখার প্রধান, এই কথা আমার ব্যাপারে বলে। কিন্তু আপনি জানেন যে আমি কত চেষ্টা করেছি, আমাকে এক্সটেনশন পর্যন্ত করে নাই, মানে 15 দিন যে বাড়িয়ে দিবে 3 মাসের পরে, সেই কাজটাও করতো না। আমার বলে যে আপনি কেন থাকবেন, কি দরকার, মানে এত প্রশ্ন করে, মনে হয় যে ভাতের অভাবে আসছে ভাই। মানে কষ্টটা কি জানেন, মুফতি মাসুদ তো সেখানে ভাতের অভাবে যায় নাই, আপনি তো ভারতে ভাতের অভাবে যান নাই, আমরাও ভাতের অভাবে যাই নাই। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু বহু লোক ভাতের অভাবে ভারতে গেছে, বহু লোক কিন্তু ক্রাইম করে ভারতে গেছে, বহু লোক ক্রাইম করার জন্য ভারতে গেছে। আমরা মানবিক মানুষ, আমরা বিশ্বপ্রেমিক, আমরা মানবতাবাদী, আমরা নারী শিশুর পক্ষে কথা বলি, মানুষের পক্ষে কথা বলি। আমাদের যদি এই ব্যাপারে ভারতের, যেহেতু ভারতের প্রসঙ্গ আসলো, আমি ভারতীয় একজন লেখকের কথা, তার নাম হচ্ছে মাখনলাল চতুর্বেদী। তিনি 30 দশকের কবি, বুদ্ধিজীবী। কলা আর সাহিত্য, এই বইটার নামটা আমার কেন মনে থাকে, বইটা আমি কয়েকবার পড়েছি, সেই জন্য মনে থাকে। তখন ওই যে স্টার কাবাবের উপরে ছিল ভারতীয় ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, ওইখান থেকে নিয়ে বইটা পড়েছিলাম, তাই এটা মনে থাকে আমার। তিনি লিখেছিলেন, লেখক এক মার ডালনে কা চিজ হ্যায়। আমি এই প্রবন্ধটা পড়লাম, কি লেখা সেখানে, সেখানে তিনি লিখেছেন যে একজন সন্ত্রাসী কিন্তু আত্মগোপনে থেকে তার কাজ করতে পারে। একজন সন্ত্রাসী কিন্তু রাষ্ট্র এবং সমাজের সাপোর্ট পায়, তাই সে কাজ করতে পারে, কোনো না কোনোভাবে সে পৃষ্ঠপোষকতা পায়। কিন্তু একজন লেখক, এখানে লেখক বলতে সে স্কলার বুঝিয়েছে, কিন্তু একজন লেখক সে সুযোগ পায় না। একজন মৌলবীরে আপনার ভাত দিয়ে পালবে বেঁচতে যাওয়ার আশায়, একজন ব্রাহ্মণকে পয়সা দিবে স্বর্গে যাওয়ার আশায়। কিন্তু একজন যদি বলে আমরা মুক্ত চিন্তা করি, তারা কি কিন্তু কেউ খুব সহজে মানুষ তারা খাদ্য দিবে না, তাকে বলবে তুমি কামাই করে খাও, বসে বসে খাবা কেন, এটা বলবে। কিন্তু আচ্ছা দেখেন, এই যে আমার কথা মনে করেন, আমি 6 ঘন্টা পড়ি, এখন আমি 6 ঘন্টা পড়লে আমি কাজ করবো কখন, কিন্তু 6 ঘন্টা কাজ করতে আমি টাকা পাই, তাই না? কিন্তু আমরা তো সেটা তখন মিস হয়ে যায়। তো এই যে মানুষ বলে যে এরা এটা করে না কেন, সেটা করে না কেন, ভাই একই সাথে পাণ্ডিত্য অর্জন, একই সাথে ধন অর্জন একসাথে হয় না, সম্ভবই না। কারণ ধন অর্জন আপনি 1 ঘন্টায় আপনি 100 কোটি টাকা কামাইতে পারেন হয়তোবা, কিন্তু আপনি জ্ঞান অর্জন আপনি 100 দিনের কাজ একদিন আপনি করতে পারবেন না। জ্ঞান ওই সুযোগই নাই, আপনার সুযোগই নাই, থাকতে পারে না। আর যারা জ্ঞানের দিকে ধাবিত হয় তারা সাধারণতই অনেক মোহমুক্ত থাকেন। মুফতি মাসুদ অত্যন্ত সহজ সরল, আপনি যেটা বললেন, তাকে আমি নিজে বলেছি আপনি নির্দিষ্ট একটি দেশ এবং জায়গার কথা বলছি, সেখানে থাকেন। উনি বলছেন না আমি ভারতে চলে যাব, তাকে আমি রাখতেই পারলাম না। বা আপনারাও জানেন, আপনারা আসিফ মহিউদ্দিন তো কাল বললো যে তাকে ইউরোপে নিয়ে যেতে চেয়েছে, আপনারাও জানেন, আপনারাও তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তখনও সে না করেছে। আমিও তাকে বলেছিলাম সাধারণ একটা দেশ অন্তত এই উপমহাদেশের যে ভালো থাকবে, সে রাজি হয় না, বলে না আমি যাবো না, বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার গাছপালা, নদী, ও ভালো কথা, তার দরকার নদী, তার দরকার পাখি গাছ, এগুলো সে ছাড়া থাকতে পারে না। যাই হোক, আর আপনি যেটা বলেন মুক্ত চিন্তকদের জন্য, আসলে কালকে কিন্তু আপনার চ্যানেলে আমি বলেছি, অনেকে এটা আমাকে লিখছে এবং আমাকে কেউ সাধুবাদ জানিয়েছে, কেউ বলেছে এটা যেন আমি ব্যাখ্যা করি। সে বক্তব্য বল কালকে আপনাকে আমি বলেছিলাম আপনার চ্যানেলে মুফতি মাসুদকে নিয়ে কথা বলার সময়, যে ভারত যদি মাত্র 100 জন মুক্ত চিন্তক ভারতে শুধু রেসিডেন্সিয়াল পারমিশন দেয়, নাগরিকত্ব দিতে হবে না, কারণ আমাদের কাছে নাগরিকত্ব সব দেশের সমান। আমাদের কাছে উগান্ডাও যা, বাংলাদেশও তা, হ্যাঁ মাতৃভূমি হিসেবে একটা শ্রদ্ধা থাকবে, আর ভারতের সভ্যতার অংশ আমরা হিসেবে ভারতের প্রতি মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা, সেজন্য একটা শ্রদ্ধা, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যারা মানবতাবাদী, তাদের কাছে সারা পৃথিবী এক, আমাদের উগান্ডায় রাখলেও যা, সুদানে রাখলেও তা, আমাদের যদি পাঠাতে একেবারে সবচেয়ে দরিদ্র দেশ কি জাম্বিয়া না গাম্বিয়া সেইখানে রাখে, বাংলাদেশ যে বা আমেরিকা, তাতে কি যায় আসে? আমরা তো সব জায়গায় একই। আমরা তো মানুষকে ভালোবাসি, আমরা তো প্রকৃতিকে ভালোবাসি, আমরা কারো ক্ষতিকারক না। তো আপনাকে যেটা বলেছিলাম কালকের চ্যানেলে, যেটা অনেকেই প্রশ্ন করেছে, প্রিয় দর্শক আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, অনেকে মেসেজ করেছেন, যে 100 জন মাত্র যদি মুক্ত চিন্তক ভারত জায়গা দেয়, ভারতের লক্ষ লক্ষ টাকা, মানে লক্ষ টাকা না, লক্ষ কোটি টাকা বেঁচে যাবে এবং ভারতের বহু নিরাপত্তা নিশ্চিত হবে। তারা বললো যে এটা কি করে সম্ভব? আমি বললাম যে 100 জন মুক্ত চিন্তক যদি ভারতে থাকে, এই 100 জনের কারণে বাংলাদেশে লাখো মুক্ত চিন্তক পয়দা হবে। আর যখন লাখো মুক্ত চিন্তক পয়দা হবে, তখন ওই দেশ থেকে মৌলবাদী থ্রেট ভারতের জন্য আসবে না। সেই সাথে বাংলাদেশটাও আরামে থাকবে, সেই সাথে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হবে, ভারতের ভাবমূর্তি উন্নত হবে। আমি নিশ্চয়তা দিতে পারি, বাংলাদেশে যদি 1 কোটি না, মাত্র 50 লক্ষ মুক্ত চিন্তক পয়দা হয়ে যায়, ভারতের বর্ডারে সৈন্যই লাগবে না। আমি লিখিত দিতে পারি, আমি লিখিত দিব যে বাংলাদেশে যদি 50 লক্ষ মুক্ত চিন্তক পয়দা হয়, ভারতের সীমান্তে কোনো সিকিউরিটি গার্ড লাগবে না। ভারত এই যে গাজওয়াতুল হিন্দ, এই শব্দই থাকবে না। ভারত বিরোধিতা, মুক্তিযুদ্ধের প্রশ্নে যে বিরোধিতা থাকবে না। কারণ মুক্ত চিন্তক যখন বেশি হবে, তখন একটা বাংলাদেশে আরামে থাকবে, বাংলাদেশের মানুষগুলো নিরাপদে থাকবে, ক্রাইম কমে যাবে। কারণ যারা মুক্ত চিন্তক তারা তো ক্রাইম করে না, সাধারণত করে না, করার সুযোগই নাই তার। আমার কথা বলি, আমি সারাদিন পড়ি, কাজ থাকলে কাজ করি, আর ইউটিউবে আসি। আমার ক্রাইম করার সময়টা কোথায় ভাই?
আমি তো চিন্তাই করতে পারি না ক্রাইমের, কারণ আমার একটা ভাষার বই শেষ হলে আরেকটা ভাষার বই আমাকে পড়তে হচ্ছে, আরেকটা ভাষার বই শেষ হলে নিজের ভাষার বই পড়তে হচ্ছে, আবার আমাকে লিখতে হচ্ছে যে কিছু না কিছু ওদের ভবিষ্যতে লিখবো, মানে প্রকাশনার জন্য প্রতিদিন 1 পাতা বা 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখতে হয়। তাহলে আমি তারপর আমার খাওয়া দাওয়া আছে, তারপরে নিজের কাজকর্ম থাকে, ব্যবসা বাণিজ্যের চিন্তা করতে হয়। তো সব মিলে আমার সময় কোথায় ভাই ক্রাইম করার? যারা মনে করে মুক্তচিন্তকদের সময়, যারা বই পড়ে, আপনি দেখেন আজকে যদি মুফতি মাসুদকে কিছুই দিতে হইতো না, তাকে যদি বলা হইতো যে কলকাতার আলিয়া মাদ্রাসা আর কলকাতার যে সেন্ট্রাল লাইব্রেরি আছে এই 2 জায়গায় তুমি পড়বা, তোমার থাকা খাওয়ার চিন্তা নাই, মুফতি কিছুই যাবে না, আমি জানি। সে বলবে না আমার বাড়ি দাও গাড়ি দাও, সে 1 টাকাও চাইবে না, সে বলবে আমার ব্যালেন্সেরও দরকার নেই, আমি জানি সেটা বলবে। তো এইরকম একটা মানুষ যখন বিপদে পড়ে তার আশ্রয় দিতে চায় না। তবে এটা ঠিক যে একটা জিনিস, তবে আমি কৃতজ্ঞতা জানাই এবার মুক্তচিন্তক যারা আছেন আমাদের মধ্যেও মোটামুটি মৌলবীদের মতো বহুত ফেরকা আছে, কিন্তু সবচেয়ে আমাদের সৌভাগ্যের ব্যাপার এই মুফতি মাসুদকে কেন্দ্র করে আমি দেখলাম সবাই এবার ঐক্যবদ্ধ, মানে তাদের থাকতে পারে আপনার সাথে দ্বিমত, আমার সাথে দ্বিমত, বা আমাদের সাথে তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু এইবার মুফতি মাসুদের ক্ষেত্রে অর্থাৎ মুক্তচিন্তক একজন ব্যক্তির ক্ষেত্রে এসে সবাই আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। অনেকটা আমার কাছে কেন যেন সাপে বর মনে হলো এই বিষয়টা। এটা আমি, কারণ আজকে দেখেন আমাকে অন্তত ভারত থেকে অন্তত 100 জন ফোন করেছে, অর্ধেক তো আমি রিসিভই করতে পারি নাই। তাই আমরা এই বন্ধন দেখেছি। আমরা 2-3টা কমেন্ট পড়ি। শেখ ফরিদ ভাই একজন বলেছেন, নূর ভাই আপনি কানাডায় গেলেন, মাসুদ ভাইকে নিয়ে যেতে পারলেন না। ভাই এটা তো বাসে ওঠার মতো না, একজন আরেকজনকে কেউ কাউকে নিতে পারে না, যার যার তার। এখন বিষয় হচ্ছে মাসুদ ভাইকে আমি বলেছি কানাডা, আমেরিকা, ইউরোপ থেকে অনেকেই বলেছেন মাসুদ ভাই রিলোকেশনের জন্য তারা সাহায্য করবেন, আমি মাসুদ ভাইয়ের সাথে তাদের কানেক্ট করে দিয়েছি, কিন্তু মাসুদ ভাই খুব একটা কোঅপারেট করেননি। একটু আগে ফরিদ ভাই সেটা বলেছিলেন, মাসুদ ভাইকে যখন যদি বলেন যে সো কল্ড উন্নত জীবন, তাহলে তিনি বলবেন না আমার নদী লাগবে, শীতের দেশে এই করবো কি, উনি চান নাই বলে হয় নাই, আর চাইলেও যে হবে না এটা হচ্ছে মিথ। অনেকে বলেন যে নাস্তিক হইলে, এগুলো একটা ফালতু কথা, এগুলো এখন আর বলবেন না প্লিজ। আর এই শেখ ফরিদ ভাই কয়েকটি পয়েন্ট আউট করেছেন, মাসুদ ভাই আসলে কি চান, তিনি সরসলভাবে থাকতে চান, বাংলায় থাকতে চান, বাঙালি হিসেবে এটা তার অপরাধ না, তিনি দেশ ছেড়েছেন, এটা তার অপরাধ না। আপনারা যারা পশ্চিমবাংলার মানুষ আছেন, যদি মনে করেন যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, স্নেহ করেন, তাহলে আমাদের জন্য একটু আওয়াজ তুলুন যে যদি কেউ বাংলাদেশ থেকে বিতাড়িত হয় তাহলে যেন পশ্চিম বাংলা দরকার নাই, ভারতের কোথাও যেন তাদেরকে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে সেখানে শুধু নাস্তিকদের ইনক্লুড করতে হবে, এই জিনিসটা যেন বজায় রাখে। এবং যারা বাংলাদেশের এই ভিন্ন মতের প্রথা বিরোধী মানুষজন আছেন, আপনাদেরকে আমি একটু বলি, আমরা নাস্তিকতার প্রথম শাখায় একটা ঝামেলাটা হয় কি আমরা একটু বেশি বুঝি, মানে এটা আমি বুঝি। তো এই বেশি না বুঝে আমরা যেটা করি, অতীতের অবস্থান থেকে একটু শিক্ষা নেই। রাষ্ট্রে আপনি পুলিশ, বাংলাদেশের পুলিশ কাউকে বিশ্বাস করবেন না, নিজের নিরাপত্তা যদি না থাকে তাহলে এমন কোনো কথা বলবেন না আপনি যেন বিপদে পড়তে পারেন। আর যদি আপনি বিপদ দেখেন, দেশ ত্যাগ করতে চাইলে ভারতে যাবেন না। আপাতত আমি ভারতকে ঘৃণা করে কথাটা বলছি না, এটা হচ্ছে বাস্তবতা। এই অনুরোধটা আমি শেখ ফরিদ ভাইকে করেছি, সবাইকে করেছি। এই বাংলাদেশের ইসলামিক জঙ্গিরা মনে করে যে আমরা ভারতের সাথে এলাই, ভারত আমাদের একদম জামাই, এটা ভুল। ভারত তাদের পলিটিক্যাল স্বার্থে যাদের কাজে লাগবে লাগায়, নইলে না, এটা পিনাকিদের পালবে, কিন্তু আমরা কারোর পালিত হবও না, আমাদের পালার সুযোগও নেই, ফলে আমরা উপকারও পাবো না। তো আপনি যদি সৎ হয়ে থাকেন আর যদি কারোর দালালি করতে না চান, আর যদি মনে করেন যে না আপনি নিজ ব্যক্তিত্ব নিয়ে থাকবেন, ভারতে যাবেন না। ভারতে যাবেন মাসুদের মতো অবস্থা হবে। একজন মুফতি, তিনি একজন শিক্ষক, তিনি বাংলাদেশে একজন সম্মানী মানুষ ছিলেন, তিনি তার সততার কারণে বিদ্রোহ করেছেন। আজকে ভারতে তাকে চোরের মতো ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার গাট্টি বস্তা সহ নিয়ে যাওয়া হয়েছে, তার ফোন আনলক করে পুলিশের কাছে। কেন আমার ফোন পুলিশ দেখবে? আমি রাইটস কোথায়, কোথায় মানবাধিকার? আমার ফোনের হোয়াটসঅ্যাপ কেন পুলিশ চেক করবে? তাকে এই রাইটস কে দিয়েছে? আমি বাংলাদেশি বলে তোমার মনে হয়ে গেছে আমি জঙ্গি? আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণ নিয়ে এসো, আমাকে ধরে কেন প্রমাণ বার করতে হবে? আমি জঙ্গি না, এটাকে বুকের মধ্যে ট্যাটু করে লিখে রাখতে হবে কপালে? আমি যদি আমার মাথায় টুপি থাকে, আমার যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবিদের পোশাক, এটার সাথে আরবির সিম্বল কি? আমি তো পাঞ্জাবি পড়ি, আমি তো প্রায় সময় পাঞ্জাবি পড়ি, আমার পাঞ্জাবি ভালো লাগে, আমি দাঁড়িয়ে রেখেছি। এই জন্য কি আমি মানে আমাকে কেন আমার রং দিয়ে কেন বর্ণবাদের শিকার আমি হব? আমি বাংলাদেশের, আমার দোষ, আমি চুজ করেছি। দোষ দিতে হয় তাহলে নেহরুকে আর জিন্নাকে ডাকেন, তোলেন কবর থেকে, শ্মশান থেকে নিয়ে আসেন, আমি তার কাছে জবাব চাইবো। দেশভাগ কি আমার অনুমতি নিয়ে করেছিল? আমার বাবা জন্ম দেওয়ার আগে কি আমার অনুমতি নিয়ে জন্ম দিয়েছিল যে দেখ বাবা তুই দেশভাগের পরে তুই এখন বাঙ্গুল্যান্ডের, তোকে এটা মেনে নিতে হবে? আমাদের এই বৈষম্যের কারণে আসিফ ভাই কালকে খুব ভালো কথা বলেছেন, আমরা সেই উপত্যকার লোক যাদের পূর্বপুরুষরা ছিল দলিত, চামার কুমার ছিল, তো তাদের ভাষায়, ব্রাহ্মণদের ভাষায় আমরা কৃষক ছিলাম, আমরা তাদের ভাষায় নিম্ন জাতির ছিলাম। আমরা গর্ব করি আমরা নিম্ন জাতির সন্তান, আমাদের পূর্বপুরুষ তাই ছিল, গর্ব করি। আমরা কালো, আমরা বেটে, পাকিস্তানিরা আমাদের যে ঘৃণা করতো, একই ঘৃণা ভারতের কাছ থেকে কেন পাবো? আমার দায়টা দেন, আমি নেই। জি শেখ ফরিদ, আমি দুঃখিত, আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। মাসুদ ভাইয়ের সাথে যা হচ্ছে আমি জন্য কাউকে ধন্যবাদ দিতে পারছি না, তবে হ্যাঁ এটা ধন্যবাদ যে তারা ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়নি, বা হয়তো দেবেও না। ভারতের এই সিদ্ধান্তের জন্য থ্যাংক ইউ, মানে জুতো দুটো মেরেছেন, কল্লাটা ফেলে দেন, এই জন্য থ্যাংক ইউ, এই হিসাবে দিচ্ছি। কিন্তু আমার দুর্বলতাকে আপনি আপনার মানে প্রিভিলেজ হিসেবে নেবেন না।
আমি দুর্বল, আমি বাংলাদেশের সংখ্যায় কম, আমি কোপের বদলে কোপ দিতে বিশ্বাস করি না, আমি গেরিলা আক্রমণে বিশ্বাস করি না, কথা দিয়ে যা করছি করছি। আপনি আপনার দেশে আমি পালিয়ে গেছি ওদের ভাষায়, কিন্তু তাই বলে আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা এটা আমরা ব্যক্তিত্বহীন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ভারত যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো আমাদেরকেও যদি বিতাড়িত হলে, যদি বিপদে পড়ে জীবন বাঁচাতে ভারতে আশ্রয় চায়, আর যদি ভারত আশ্রয় দেয় তাহলে ঠিক আছে, ভারতকে ধন্যবাদ। আর যদি না দেয় তাহলে আমরা এই বুকে ভুগবো। মাসুদ ভাই যেভাবে ভুগেছেন, কেউ ভুলে ভারতে যাবেন না, এতটুকু আমার পক্ষ থেকে ছোট ভাই হিসেবে আপনাদের প্রতি একটা গাইডলাইন বলতে পারেন আমার অনুরোধ, আবার পরামর্শ বললে অনেকে মাইন্ড করতে পারেন। তো যাই হোক, এই ছিল মাসুদ ভাইয়ের প্রসঙ্গ। শেখ ফরিদ ভাই, আমরা প্রায় 35 মিনিট হয়ে গেছে, শোয়ের অর্ধেক সময় শেষ, আমরা বেশি দীর্ঘায়িত করবো না কালকের মতো। তো আমরা একটু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যাই। আপনি কি সেই যে ব্যক্তিটি মুহিবুল্লাহ নিজেকে দাবি করলো, ইসকন তাকে ধরে নিয়ে গিয়ে শিকল বেঁধে রেখেছে, বলৎকার করেছে। একটা মানুষ অন্যকে দোষ দেওয়ার জন্য নিজের বলৎকার হওয়ার কথা বলে, আর নিজেকে কিভাবে বলৎকার করে, মানে এটা সাইন্টিফিক্যালি চিন্তা করলে আমি ভাবলাম জিনিস তো পেছনে ঘুরানো যাবে না, মানে এটা কেমনে সম্ভব? মানে এতটা নিকৃষ্ট মানসিকতার, হাত পা চেয়ে গিয়ে মানে চিত হয়েছিল, তাকে বলৎকার করেছে ইসকন, সেই লোকটাকে পুলিশ ছেড়ে দিল, তার ছেলে সন্তান সবাইকে ছেড়ে দিল। এই পুরো নাটকটা নিয়ে ইসকনকে ফাঁসানোর জন্য যে প্লট তৈরি করলো ইসলামিক জঙ্গিরা, আপনি এই বিষয়ে একটু সংক্ষেপে কি শেখ ফরিদ ভাই আমাদের কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আপডেটের কারণে একটা আপডেট দেওয়ার জন্য আমরা আধা ঘন্টা পিছিয়ে দিয়েছিলাম, এবং আর একটা বিশেষ কারণে আমরা পিছিয়ে দিয়েছিলাম, কারণ আরেক জায়গায় আমি গিয়েছিলাম, যে সেখানে মুফতি মাসুদকে নিয়ে কথা হচ্ছিল, অর্থাৎ সত্যের সন্ধানী, সেখানে গিয়েছিলাম। আপনাকে বলি, আপনি যেটা বললেন, এই মাহিবুল্লাহ উনি একই সাথে হাফেজ, মুফতি এবং খতিব, তার পেশাগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক উচ্চ। প্রত্যেকটা পদ দেখেন, হাফেজ, খতিব, মুফতি। এই লোকটা কত বড় বদমাইশ! মানে আমরা শুধু তাকিয়াবাজির কথা শুনেছি, এবার আমরা দেখলাম এরা কত মিথ্যাবাদী হতে পারে। এরা নিজেকেও বলতে পারে যে বলাৎকার করেছে, তাহলে এরা তো কোনো সময় বলতে পারে তার মাকেও বলাৎকার করেছে, এটাও বলতে পারে। মিথ্যা কথা কি নাটক দেখেন, হাত পা চেগিয়ে কিভাবে রেখেছে, এই দেখেন, এই যে দৃশ্যটা কল্পনা করা যায়। আর আপনি যেটা বলেন ইসকন না শুধু, তো এটা আসলে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এমনকি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র। ধরেন এই কথাটা যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, আমি তো বলেছিলাম, আগামী হিসাব দিয়েছিলাম আপনার চ্যানেলে অঙ্ক করে, যে আগামী 10 বছরেই হিন্দু বিলীন হয়ে যাবে, সংখ্যালঘু বিলীন হয়ে যাবে বাংলাদেশ। আমি জবাই করবো, তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি তোদেরকে আমি জবাই করবে, পা কেটে দেবে, এগুলো তাদের ধর্মীয় স্বাধীনতা। চিন্তা করেন, দেখেন এই যে পাশের থেকে আবার একজন বলে দিতেছে জবাই করবে, বলে দিতেছে পাটা কেটে দেবো, মানে জবাই না, শুধু পাটা কেটে দেবো। আরেকটা জিনিস দেখেন, বলছে যে আচ্ছা এখানে মোদিকে টেনে আনছে, দেখেন এখানে নরেন্দ্র মোদীকেও টেনে আনছে। মানে এদের ভারত আনতেই হবে, নরেন্দ্র মোদীকে আনতেই হবে, না হলে তো মার্কেটে খাবে না। আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে দুইজনকে কালা পাগড়ি আলা দেখলেন না, আপনি গবেষণা করে দেখবেন সৌদি আরবের মানুষ তো পাগড়ি পরে না। ওয়াই? এটা যদি ইসলামের পোশাক হয় তাহলে পাগড়ি কই? ওরা তো পাগড়ি পরে না, সৌদি আরবের লোক তো পাগড়ি পরে না। কারণটা কি? একটা, তারপর আবার কালা পাগড়ি। আবার দেখবেন ওই যে রাজশাহী ইউনিভার্সিটির কোন শিক্ষকজন বলেছে, কেউ যদি বোরখা পরে আসে তাহলে আমি হাফ প্যান্ট পরে ক্লাস করবো। আর এক শিক্ষক দেখলাম ইসলামী লেবাস পরে আসছে, ওটা তাহলে ওটা ইসলামী লেবাস? তিনি যে পোশাকটা পরে আসছেন ওটা তো সৌদি আরবের উট দুম্বা রাখালো পরে, ওটা তো দুম্বা রাখালেরা ওই পোশাক পরে, তাহলে কি ওইটাই ইসলামের লেবাস? ইসলামের লেবাস নির্দিষ্ট, ওইটা যদি ইসলামের সরমানের পীর তো লেবাস পরে না, জামাতার আমির তো লেবাস পরে না, তাহলে তারা কি ইসলামের মানে বিনা ইসলামের লেবাস? জাকির নায়ক তো তাদের প্রিয় আরেক জোকার নালায়ক আছে, সে জাকির নায়ক তো ওই পোশাক পরে না, তার বাপও তো ওই পোশাক পরে ঘুরে না, সে নিজেও তো ওই পোশাক পরে ঘুরে না। তার মানে বোঝা গেল যে ধর্মের যে জজবা বাংলাদেশে চলে বেশি। বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়ানোর প্রধান কারণ হচ্ছে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। যদিও 2-4 জন গোবিন্দা পারমাণবিক জন্ম নেওয়া আছে, সেটা আলাদা বিষয়। হাতে গোনা কয়েকজন বদমাইশ আছে, কয়েকজন উপজাতীয় আছে, আদিবাসীও আছে যারা স্বাধীনতা হাতে গোনা, এরা 2-4 জন আছে। এদের বাদ দিয়ে বাংলাদেশের 99% সংখ্যালঘু তো মুক্তিযুদ্ধের পক্ষে। সুতরাং এই যে তাদের ক্ষোভ, পাকিস্তান ভাঙার বেদনা, আপনি দেখেন আওয়ামী লীগের উপরেই তাদের যে ক্ষোভ। আওয়ামী লীগের তো সবাই মুসলমান, তাই না? এই আওয়ামী লীগের উপরে এত ক্ষোভ, এত আওয়ামী লীগকে দেশে থাকতে দেয় না, হত্যা করে ফেলে, মেরে ফেলে, জয় বাংলা স্লোগান দিলে বাপদাদারে সব পিটায়, মসজিদে নামাজরত অবস্থায় ছাত্রলীগ যুবলীগের মাকে মেরে ফেলে। তো এই এদেরকেই ছাড়তেছে না কেন? আওয়ামী লীগের মধ্যে কিন্তু প্রচন্ড মৌলবাদী মানুষ আছে, আমি জানি। আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আছে, আওয়ামী লীগের ভিতরে আপনার বালাজাহারি লীগ আছে, আওয়ামী লীগের ভিতরে আরেকটা মারাত্মক লীগ, এটা কেউ বলে না, সেটা হলো জোকার নালায়ক লীগ আছে। দেখবেন আওয়ামী লীগের বহু মানুষ
জোকার নায়কের ভক্ত, কিন্তু এই জোকার নায়ক, এই জাকির নায়ক যে কত বড় বদমাইশ সেটা তো আমরা জানি। আমরা যারা তাকে স্টাডি করি তারা তো জানি যে এর আসল উদ্দেশ্যটা কি। কিন্তু দেখেন এগুলো আওয়ামী লীগের ভিতরে আছে। তারপর আওয়ামী লীগের বহু মানুষ ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে না। আওয়ামী লীগের ভিতরে বহু লামাজাহাবি লোক আছে। আপনি তারপরেও দেখবেন, আমি বলেছি তো, আমি আওয়ামী লীগের এক নেতার বাসায় ভাড়া ছিলাম। সে এসে আমার বাসায় 2টা ছবি থাকতো, আমি বলেছি তো আপনাদের। একটা হচ্ছে চার্লি চ্যাপলিন আর হচ্ছে মার্কস। সে এসে ছিঁড়ে ফেললো, বলে হারাম, রাখা যাবে না। বাপ মায়ের ছবি রাখা যাবে না, তুমি এগুলো ছবি রাখছো। আর আমি ভাড়াটিয়া তার, সে এসে আমার ছবি ছিঁড়ে ফেললো। চিন্তা করে দেখেন, সে কিন্তু আওয়ামী লীগের নেতা, ছিঁড়ে ফেলছে সে। আমি অবাক হয়ে গেলাম। এবং আপনাকে বলি, সে কিন্তু মূর্খ না, তিনি মাস্টার ডিগ্রি করে, তিনি M.Com। শেখ ফরিদ ভাই, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই যে রাজাকারদের বাচ্চাদের হাতে চলে গেল, এটা কি আর এমনি এমনি হয়েছে? এটা তো আর কোনো জিনে এসে ওই লোককে বলাৎকার করার মতো ব্যাপারটা না, এটা ধ্রুব সত্য। কয়েকজন আরেক কিছু কমেন্ট করেছেন, দুটো কমেন্ট পড়ি শেখ ফরিদ ভাই। মাসুদ ভাইয়ের ব্যাপারে আবার কমেন্ট যে বৈশ্বিক সংগঠন নাস্তিকদের না, নাস্তিকরা সংগঠিত থাকবে না, সংগঠিত থাকার দরকার নেই, নিজে ভালো থাকলে আবার এত ইয়ের দরকার কি? আর হচ্ছে যে অনেকে নাকি, আচ্ছা একটু বলে রাখি, মাসুদ ভাইয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়নি, সুতরাং আইনজীবী ধরার প্রশ্নই আসে না। আর আইনজীবী যেহেতু নেই, কেউ যদি টাকা পয়সা তোলে মাসুদ ভাইয়ের ব্যাপারে 1 টাকা দেবেন না। আমরা যারা মাসুদ ভাইয়ের সাথে একদম ওয়েল কানেক্টেড, এই মুফতি ইমরান, শেখ ফরিদ ভাই, আমি বলেন, আমরা কারোর কাছ থেকে বলেছি যে আমাদের তাকে ছাড়ানোর জন্য টাকা লাগবে, কোনোটা কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা কেউ কাউকে দেবেন না। এগুলো আমার ক্ষেত্রে আগে হয়েছিল, আমি জেলে ছিলাম, বাইরে অনেকে টাকা পয়সা তুলে পিকটি করে। মুফতি মাসুদকে ছাড়ানোর জন্য যতটুকু টাকা প্রয়োজন ওটা আমাদের কাছে আছে, সুতরাং এটা যদি লাগে আমরা বলবো আপনাদের। আর আমাদের এই পর্যন্ত পুলিশ থেকে কোনো টাকা পয়সা চাইনি। আর এই সুতরাং যেটা করেনি আমরা সেই দোষ দেবো না, যেটা করেছে, যেটা আমাদের কাছে ঠিক মনে হয়নি আমরা সেটা বলেছি। আমরা এটা পাকিস্তানে যদি মাসুদ ভাই বন্দী হতেন তাহলে বলতাম না। আর যদি মাসুদ ভাই বলে রাখে, মাসুদ ভাই আমাদের সমমনা, তার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি। মানে আমরা একদিন লাইভ করে কি প্রতিদিন লাইভ করতে পারি, অ্যাক্টিভিজম বন্ধ করে দিতে পারি, যে চোখের নিচে আরো কালো না ঘুমিয়ে থাকতে পারি। এটা এগুলো কিছুই কথা হচ্ছে। তিনি যদি রেপ করেন, কাউকে মাথায় বাড়ি দেন, আপনারা নিয়ে তাকে শাস্তি দিতেন, আমরা একটা কথা বলবো না, আমরা তখন বিরোধিতা করবো, তাদের বলতে হবে আমরা একটা কথা বলবো না। হ্যাঁ, কিন্তু আপনারা তার সাথে যেটা অবিচার করবেন, অবিচার বলতে কি শুধুমাত্র আদালতে অবিচার হয় না, প্রত্যেকটা মানুষ আপনার হাঁটতে বসতে অবিচার হয়। এই যে পাড়া প্রতিবেশী যারা হিন্দুরা, তাকে মুসলিম হিসেবে ভালো নাই লিখতে পারে, জিজ্ঞেস করতে পারতো, তার সাথে কথা বলে একটু দেখতো সে মানুষটা কেমন। যদি সে মানুষটা খারাপ হয়, তাহলে তো তার তো নিশ্চয়ই তাকে মানুষদা ভাড়া দিয়েছে, মানুষদার সাথে কথা বলতো, আমাদের সাথে কথা বলতো। তা তো করেনি, কেউ তাকে জানতেও চায়নি মানুষটা কেমন। এই যে এত বড় তাকে ঢিল পাটকেল মেরে আজকে তার জীবনটা এরকম একটা অবস্থায়, রাষ্ট্রীয় NIA এর অবজারভেশনে যাকে চলে গেছেন। এটা আপনারা করেছেন, এটা করবেন না, মানুষের সাথে অন্যায় করবেন না। এবং আবারও বলছেন অনেকে যে মাসুদ ভাই মুক্তি পেয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি লাইভ চলাকালীন সময় পর্যন্ত ফোন করেছি, তিনি মুক্তি পাননি, মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম, আবার অনেক বেশি। আপনারা নিজে থেকে কোনো মন গড়া কোনো অ্যাজাম্পশন দেবেন না। এবং হ্যাঁ, তার যে বাড়িওয়ালা, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি সরকারি চাকরি করেন, তাকে যদি এরকম এই যে মাসুদ ভাইকে রেখেছে, এটা তো অন্যায়। 24 ঘন্টার বেশি কেন রাখবে? ওই ব্যক্তিকে রাখলে তার সরকারি চাকরি চলে যাবে। তিনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। মাসুদ ভাই মানবতার কারিগর, তিনি তো মানুষকে মানুষ করছেন, শিক্ষা দিচ্ছেন মানুষ হওয়ার, ধর্মান্ধতা থেকে বের হওয়ার। তো তাকে শিক্ষকের জায়গা হচ্ছে আজকে জেলে। তো এটা আসলে খুব দুঃখজনক বিষয়, আপনারা বিভ্রান্ত ছড়াবেন না প্লিজ। আর আমাকে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করছেন, আমি একজন মানুষ, আমাকে 1000 মানুষ যদি মেসেজ করে, এবং অনেকেই এই উকিল লাগবে, এই লাগবে, এই করবে, এই দিই, আমি ওই দিই, এর সাথে কথা বলেন, এর মমতার সাথে কানেকশন আছে, এর মোদির সাথে আছে। ভাই আমি কানেকশন চাই না, তো আমি কি করবো? আমি একটা মানুষ, আমি তো রোবট না। আমাকে চতুর্দিক থেকে বলতেছে ভাই, আর আমি এটার উত্তর দিতে গেলে যখন একটু কড়া হয়ে যায় বা দেই না উত্তর, অনেকে মাইন্ড করে যে মাসুদ ভাইয়ের ব্যাপারে এত বড় একটা ফরমান নিয়ে আসলাম, এত বড় একটা পায়গাম নিয়ে আসলাম, আপনি আমাকে প্রত্যাখ্যান করলেন, মনে হচ্ছে সবাই আমার প্রেমের প্রস্তাব দিচ্ছে রে ভাই। তো বিপদ এটা। আমরা যদি একটু শেখ ফরিদ ভাই আর একটু রাজনৈতিক ইয়েতে যাই, যে আমরা ফেরদৌস ওয়াহিদের সেই প্রিয় গানটি আমরা শুনেছি যে কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জ্বালা। আবার ওই যে এখন কেন তাদের আসলে ফুল থেকে উল্টো কলির দিকে গেল, মানে তারা বাচ্চা শিশু, এই জন্য কলি দিল। আবার অনেকে এটা বিশেষ একটা যন্ত্রের সাথে তুলনা দিচ্ছে, ওইটা না বলে অনেকে এটা চেনেন না, আমি চিন্তাম না, দেখে অবাক হয়ে তারপরে জানলাম যে আমি ভেবেছি মদ ঢাকার বোধহয় কোনো কর্ক। এনিওয়ে, তো এই যে একটা বিষয়, এদের কি করা হচ্ছে? এদের সাথে ফুটবল খেলছে? শেখ ফরিদ ভাইকে শুনতে পাচ্ছি না। এরা চাইলো ফুল পাইলো কলি, খুব সুন্দর না? নাস্তিক এনুস মস্ত অলি, এনসিপি চাইলো ফুল দিল কলি। যাই হোক, খুব ভালো। তবে এটাও কিন্তু একটা ড্রামা, এটা কিন্তু পরিকল্পিতভাবে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে, যাতে এটা নিয়ে কথা হয়, ঝামেলা হয়। মানে ডক্টর ইউনূস হচ্ছেন, তার হচ্ছে তিনি দাবায় ঘোড়ার চালে খুব, দাবার সাথে যদি তুলনা করেন, যেহেতু আমি ক্রিকেট বুঝি না, ক্রিকেট দিয়ে আমি বুঝাইতে পারবো না, ফুটবলে হলো ডজ, আর দাবায় যদি আসেন তাহলে ঘোড়ার চালে খুব ওস্তাদ। তিনি দেখেন ডিসেম্বরে এমন একটা ঘোড়ার চাল দিল, বিএনপি সেই চালে কুপকাত হয়ে গেল। নির্বাচন নিয়ে এখন তারা এখন ওই যে কিয়ামতের ময়দানের মতো ইয়ানাফসি, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, এই অবস্থা শুরু হয়ে গেছে।
তো আজকে বাংলাদেশে এই যে এনসিপিদের যে মার্কার ব্যাপার আসলো, তারা আবার বলছে আমাদের বাচ্চা কাচ্চার দল মনে করে। আরে বাবা, তোমরা তো বাচ্চা কাচ্চার দল নেই, তোমরা কি যুবক হয়েছো না বুড়ি হয়েছো, কোনটা? আমি ওই মৌলভী মহিউদ্দিনের কথাটা আরেকবার বলি, মুবিন নাকি মুবিন মন থাকে না বদমাইশটার নাম। আপনি কি জানেন যে বাংলাদেশের হিন্দুরা, সনাতনীরা এবং সংখ্যালঘুরা কত বড় বিপদ থেকে বেঁচে গেছে এটা ধরা পড়ার কারণে? এমনকি এইবার ভারত কথা প্রসঙ্গে চলে আসবে, ভারতও কত বড় বিপদ থেকে বেঁচে গেছে, এটা কি তারা বুঝতে পারতেছে? এই যে আমরা যেই দিন মহিবুল্লাহ এই নাটক শুরু করছে, খতিব যে তারা বলাৎকার করেছে, তাকে পঞ্চগড় ধরে নিয়ে গেছে, আমরা কিন্তু তখন বক্তব্য দিয়েছি স্ট্রংলি যে এটা নাটক, এটা নাটক, এটা নাটক। কত গালি আমাদের দিল, ভারতের দালাল, হিন্দুর দালাল, আমাদের, আমরা গালি শুনলাম, রয়ের দালাল, আমরা টাকা পাই, আমাদের অমিত শাহ টাকা দেয়, আমাদের ভারতের টাকা দেয়, কত কথা বললো আমাদের। কিন্তু দেখেন আমরা যদি এগুলো না বলতাম, এই কথাটা হয়তো প্রতিষ্ঠিত হয়ে যেত। আর দেখেন নতুন নাটক শুরু করেছে যে সে পাগল হয়ে গেছে, তারা কালা জাদু করছে, মানে জেল থেকে আর রিমান্ড থেকে বাঁচার জন্য এই নাটক শুরু করছে। আমি আবার রিপিট করতেছি, এই নাটক ধরা না পড়লে বাংলাদেশের হিন্দুদের, ইসকন তো একটা বাহানা, আসলে তো হিন্দু টার্গেট, এই হিন্দুদের কপালে যে কত শনি আসতো আর ভারতের যে কি বিপদ হইতো এটা চিন্তারও বাইরে ছিল। যাই হোক, সেই বিপদ থেকে আপাতত আমরা নিস্তার পেয়েছি, কিন্তু শেষ হয় নাই। এই ষড়যন্ত্র চলমান থাকবে। বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের বিতরণের পায়তারা তারা করবে, বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করবে। আমি বলেছি তো, আওয়ামী লীগ থাকলেও তা করবে। আপনারা পারবেন না, চাইলেও পারবেন না, এই বাংলাদেশে সংখ্যালঘু রাখতে পারবেন না। কিভাবে রাখতে পারবেন তা কিন্তু বলে দিয়েছি এর আগে, ওইটা এই বিষয়ে আসলাম না। বাংলাদেশের প্রসঙ্গ এবার আমরা আলোচনা করি। আরো এই যে বাংলাদেশে ডক্টর ইউনূস যে বদামি শুরু করেছে, এই বদামি চলমান থাকবে যে কোনো মূল্যে। বাংলাদেশকে যতক্ষণ যারা তাকে এখানে ক্ষমতায় বসানোর আগে এজেন্ডা দিয়েছে যে বাংলাদেশে তোমার এক কুর্সিতে বসাইলাম, তোমার তো যোগ্যতা বড় জোর আদম ব্যাপারী, তোমার তো বড় যোগ্যতা কিস্তি তোলা, তো তোমারা যে এখানে বসাইলাম আমার কাজ সম্পন্ন না করে তুমি কখনো বাংলাদেশে নির্বাচন দিবা না, নির্বাচন দেই দিবা না। জামালপুরের নটিদের মতো করবা, অন্য জায়গার কথা বললে মানুষ গালাগালি করবে। আমার জেলা নিয়ে বললাম, জামালপুরে নটি ভাড়া আছে, সেখানে বলেন শুনছি গল্প যে নটি মাগির ভাই রান্দে মুরগি কয় ডাইল, তো ওই কাজই করতে বলছে আর কি। বিএনপিরে বলবে এই নির্বাচন দিচ্ছি, এনসিপিরে বলবে এই তোমাদের আমি সিট দিচ্ছি, জামাতারে বললে তোর জামাতও কিন্তু ডস খাবে শেষে। আমি আপনাদের প্রিয় দর্শক, বাংলাদেশের যারা দর্শক আছেন তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রথমে তো ডস খেয়েছে বিএনপি, এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? তারপর এখন এনসিপিরও মাঝে মাঝে বলতেছে তারা ডস খেয়েছে। এরপরে কিন্তু জামাতও একদিন বলবে যে তারা ডস খেয়ে, আপনি নিশ্চিত থাকেন। জামাত অনেকেই ভাবতেছেন না জামাতকে ইউনূস ক্ষমতায় বসিয়ে যাবে, অত নালিয়া দেশের না। ডক্টর ইউনূস এবং তার প্রভু দেশগুলো জানে, ডক্টর ইউনূস এবং তার প্রভু গোয়েন্দা সংস্থাগুলো জানে যে বাংলাদেশে মানুষ কোনোদিনই জামাতকে মেনে নেবে না। এটা একবার সত্য নয়, 100 বার না, 1000 বার সত্য। যদি জামাতকে মানুষ মেনে নিত, এই 54 বছরে নিয়ে নিত, তাদের না আসন বেড়েছে, না তাদের জনপ্রিয়তা বেড়েছে। এরা সেই ওই বামন গাছ, ঠিক আছে, বামনদের মতো, তারা শুধু পাশেই বড় হবে, উচ্চতায় কখনো বড় হবে না। এ হচ্ছে জামাত। জামাত একটা দুর্বৃত্ত দল, বলেছেন কে? সিংকুবামে আজম, সিংকুবামদের আব্বা ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বলেছেন এরা দুর্বৃত্ত দল, এরা সব সময় সেনাবাহিনীর ছত্র ছায়া থাকে। আজকেও জামাত কিন্তু সেনাবাহিনীর ছত্র ছায়া। ইউনূস কিন্তু বাহানা। এই ইউনূস এই জামাতকেও কিন্তু ডস দিবে, তাদের সকল কাজ, তার বিদেশি প্রভুদের কাজ বাস্তবায়ন করে যখন চলে যাবে, জামাতকে আওয়ামী লীগের বিএনপিতে এমন মায়ের খাওয়াবে। আমি যে মাঝে মাঝে আপনাদের বলি জামাতকে যে কি পরিণত হবে, জামাতের কোন হিসাবে বলি জানেন? এই জামাত কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুইটার হাতে এমন বাঁশডলা খাবে, কল্পনাও করতে পারতেছে না এরা। ডক্টর ইউনূস এই জামাতকেও ধোকা দেবে। ধোকা তো কেবল শুরু, ধোকা তো শুরুই হয় না এখনো। সে ইউনূস তো এই দেশে নাগরিক না, খলিলুর রহমান, রজার রহমান তো এই দেশে নাগরিক না, আলী রিয়াজ তো এই দেশে নাগরিক না, সুজনের বদিউজ্জামান তো এই দেশে নাগরিক না। আপনারা কেন আশা করেন তারা এই দেশের ভালোর জন্য? আপনাদের কি বুদ্ধি শুদ্ধি একেবারেই, আমরা সেনাবাহিনীকে বলি লেফট রাইট করতে করতে বুদ্ধি হাঁটু নিচে যায়। আপনারা সাধারণ জনগণ, ইউনিভার্সিটির শিক্ষক যারা আছেন, আপনারাও কি লেফট রাইট করেন? আপনাদের বুদ্ধি কেন হাঁটুর নিচের চাইতেও নিচে চলে গেল? এই দেশের বুদ্ধিজীবীরা কোনো কথা বলতেছে না, এই দেশের শিক্ষকেরা কোনো কথা বলতেছে না। এই মাহিবুল্লাহ, বরং মাহিবুল্লাহর পক্ষে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বক্তব্য দিয়েছিল, আমি জানি, সেগুলো আমার কাছে পাঠিয়েছে অনেকেই। কত বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হলো, এই মাহিবুল্লাহকে, এই মৌলবীকে নাকি ইসকন ধরে নিয়ে গেছে। কত বড় বদমাইশেরা, এদের সিন্ডিকেট দেখছেন? যদি কোনো কারণে এটা ফাঁস না হতো, আজকে বাংলাদেশের হিন্দু ভাইরা আমার, তোমরা দেশে থাকতে পারত না ভাই। আর ভারত সরকার, আপনাদের বলবো সচেতন হন, কোনো সন্দেহ নাই আপনাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী, কিন্তু বাংলাদেশের অরিজিনাল প্রেক্ষাপট কি ওটা কিন্তু আমাদের আপনি বেশি জানেন না। আমরা বাংলাদেশি নাগরিক এবং মুসলিম পরিবার থেকে আসছি, আমরা তাদের মাইন্ড সেট আপ জানি, তাদের লক্ষ্য কি। আপনি কোনোদিন সেটা আপনি গোয়েন্দাতে খুঁজে পাবেন না। আপনি গোয়েন্দাতে এটা বের করতে পারবেন না যে মাহিবুল্লাহ নগরী, মাহিবুল্লাহ তার বউয়ের সাথে কি আচরণ করে, আপনি জীবনও খুঁজে পাবেন না। এটা আপনার সুযোগ নেই।
জি শেখ ফরিদ ভাই, আমরা একটু কয়েকটা পিন কমেন্ট, মানে অনেকে কমেন্ট করছেন, আমরা সেই কমেন্টগুলো একটু দেখি, কারণ এটা একটু জটিল হচ্ছে। আমি একটু কমেন্টগুলো দেখাই, এখানে আমি পিন করা রয়েছে। আচ্ছা, একে একে দেখাই। একজন বলছেন হৃদয় ভাই, তিনি বলছেন যে সাইফুল বাতেন টিটো ফেসবুকে বলতেছেন মুফতি মাসুদ শুধু পুলিশ হেফাজতে আছে, তখন নিরাপত্তার কারণে তার সাথে কোনো কিছু হয় নাই। কালকে একটা ভালো খবর আসবে আশা করি। এই বিপদ ফেসবুকে পোস্ট দিয়েছেন, এটি কি আসলে সত্যি? আমি মনে করি না এটা সত্যি। এটা শুধু সত্যিই না, এটা বরং মাসুদ ভাইয়ের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক যদি এটা তিনি বলে থাকেন। আমি জানি না এরকম কিছু বলেছেন কিনা, কোন অথরিটি তিনি বলেছেন জানি না। তবে এই কথা তিনি বলার মানে কি? মাসুদ ভাইয়ের ব্যাপারে কি তিনি ইসলামিস্টদেরকে খেপিয়ে দিতে চাইছেন কলকাতার? মানে ইসলামিস্টরা যখন জানবে মাসুদ ভাইয়ের সাথে কিছুই হয়নি, তখন গিয়ে তারা থানায় ভিড় করবে, মানে মব করবে, এটা চাইছেন? আমি জানি না, মানে কে বন্ধু কে শত্রু আমি তো বুঝতে পারছি না। কিন্তু আপনি যে কমেন্টে দিলেন এটা আপনারই দাবি, আমি জানি না টিটো এরকম কিছু বলেছেন কিনা। কিন্তু বলে থাকেন তাহলে আমি বলবো এটা নির্বুদ্ধিতা, তার সিদ্ধান্ত তার। মাসুদ ভাইয়ের যদি এই কারণে কোনো ক্ষতি হয় সেই রেসপন্সিবিলিটি তারা নেবেন যারা এই কাজটা করছেন। আরেকজন আননোন STER লিখেছেন 1971 যে আসাদ ভাই, মাতুব্বর আজাদ অভিজিৎ ওনাকে কখনো লাইভে দেখি না, বাঁশবিহারী ভাই আর আজাদ অভিজিৎ ভাইকে একজনই, একটু বলবেন কি আসাদ ভাই? নাকি মাতুব্বর অভিজিৎ মারা গেছেন? না, বাঁশবিহারী এবং মাতুব্বর আজাদ আলাদা লোক। আমার জানা মতে মাতুব্বর আজাদ অভিজিৎ এখনো বেঁচে আছেন, তিনি মারা যাননি। তিনি কেন অ্যাক্টিভিজম করেন না এই উত্তর তিনি দিতে পারবেন, আমার সাথে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই। এরপর একজন কমেন্ট করেছেন যে ফরিদ আঙ্কেলের ফেসবুক অ্যাকাউন্টে একজন খুব জোর দিয়ে করেছেন মুফতি মাসুদ নাকি ছাড়া পেয়েছেন। মুফতি মাসুদ ছাড়া পেয়েছেন সেটা আরেকজন শেখ ফরিদ ভাইয়ের কমেন্টে লিখতে হবে কেন? মুফতি মাসুদ ভাইয়ের কি মুখ নেই? নাকি তিনি হিজাব পরে থাকেন? নাকি তিনি গর্তে লুকিয়ে থাকেন? তিনি বের হলে তো আপনাদেরকে বলবেনই যে আমি বের হয়েছি। তার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল আছে, আমরা আছি। কেন এই গুজবে কান দিচ্ছেন আমি জানি না, আবার কেন বা আমাকে প্রশ্ন করে আপনার সময় নষ্ট করছেন। TODU টু লিখছেন যে আসাদ নূরকে বলছি আপনার সাথে জরুরি কথা আছে মাসুদ ভাইকে নিয়ে, এখন এখানে বলা যাবে না, আমি আপনাকে মেসেঞ্জারে বলবো। আমি এরকম হাজারো জরুরি কথা শুনে মেসেঞ্জারে গেছি, তারপরে দেখা গেছে আপনি যা বলবেন সেগুলো আসলে আষাঢ়ে গল্প। আপনার যদি জরুরি আলাপ থাকে সেটা আমি মানে আপনি যা বলতে চান তার চেয়ে বেশি আমি জানি, কারণ মাসুদ ভাইয়ের সাথে প্রত্যেকটা মিনিটে মিনিটে কী হচ্ছে সেটা আমি মনিটর করছি, সুতরাং এর চেয়ে জরুরি কিছু আপনি মানে বলবেন না। তো তারপরে আরেকজন কমেন্ট করছেন রাহুল, তিনি বলছেন শুনলাম মাসুদ ভাই নাকি গ্রেপ্তার হয় না, একটু জানাবেন কি? মাসুদ ভাই গ্রেপ্তার হন নাই, গ্রেপ্তার অ্যারেস্ট আর হচ্ছে আটক, মানে বন্দি আর কোন, মানে এগুলোর আইনি কিছু পার্থক্য আছে। তিনি পুলিশ স্টেশনে, বাংলায় বলি, তিনি পুলিশ স্টেশনে রাতের বেলা, দিনের বেলা থানার লকআপে, ওই যে শিখের মধ্যে থাকে দেখেন না, তালা মেরে রাখা হয়, পুলিশ কাস্টাডিতে আছেন। বাংলায় মানে বুঝিয়ে বললাম যে একদম পুলিশ স্টেশনে ধরে নিয়ে যেখানে রাখে, জেলে পাঠানোর আগে জেলে পাঠাই গিয়ে ওইখান থেকে কোর্টে তোলা হয়, কোর্ট তারপর ডিসাইড করে তাকে জেলে দেবে নাকি ছেড়ে দেবে, মানে বেইলে দেবে। তো এরকম তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা রেজিস্টার হয়নি, কিন্তু তিনি যেহেতু পুলিশ স্টেশনে আছেন, মানে বাঘের মুখের মধ্যেই আছেন, এখন তাকে মামলা দেবে কি দেবে না, ভবিষ্যতে কি হবে। আর যদি কেউ দাবি করেন যে কালকে ভালো একটা খবর আসতে পারে, কালকে তাকে ছেড়ে দেওয়া হবে, এই অথরিটি যারা নিচ্ছেন তাদেরকে অনুরোধ করবো, আপনাদের কাছে কি ভারত সরকার পুলিশ কোনো লিখিত দিয়েছে, নাকি কোনো হরিদাস পাল বলেছে তাকে রেফারেন্স নিয়ে মাসুদ ভাইকে পাটা আর পুতোর মধ্যে বসিয়ে দিচ্ছেন? এই ডিসিশন আপনার, আপনি যা ভালো মনে করেন করেন, আপনারা যা ভালো মনে করেন করেন। এই জন্য মাসুদ ভাইয়ের কোনো ক্ষতি হলে সেটার জন্য আপনি আপনার বিবেকের কাছে দায়ী থাকবেন। আপনাকে তো সুইডেনে, জার্মানিতে গিয়ে কেউ গলা চেপে ধরবে না। আর মাসুদ ভাই এরকম লোকই নন, বহুত কিছু হারিয়ে আসা লোক, 8 বছর ধরে সাফার করছেন ভারতে। তো তিনি মনে হয় তার সাথে ভালো কিছু হবে, নইলে খারাপ কিছুই হবে। আপনারা যদি প্লট তৈরি করেন খারাপের, আমি একটা কনস্পিরেসি দেখাই আসলে কি হচ্ছে, আমি এগুলো দেখাতে চাইনি, আমি জাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। যদি মাথায় ঘিলু বলে কিছু থেকে থাকে, যদি বিন্দু পরিমাণে বোধ বুদ্ধি থাকে, তাহলে বুঝবেন। এই যে পোস্টে আমি দেখাচ্ছি 2 ঘন্টা আগে একজন করেছেন, রোজা আহমেদ নামের একজন সুন্দরী তরুণী, কিন্তু আসলে এটা ফেক অ্যাকাউন্ট আমার মনে হয়েছে, আমার ধারণা। তো এখানে কি লিখেছেন? ইনি লিখেছেন মাসুদ ভাই যার বাড়িতে থাকতেন তাকে ছেড়ে দেওয়া হয়, মানে যাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে যেন ধরে এখন কোপ দেওয়া যায়, তাই তো? কিন্তু মাসুদ ভাইকে নয়। এই ঘটনাতে NIA যুক্ত হয়েছে, আমি সেখানে ছিলাম, বিজেপি RSS সাংবাদিক আমাকে মারধর করেছে মাসুদ ভাইয়ের লোক ভেবে, বানানে ভুল আছে, যাই হোক। পরে আমি নিজেকে সাংবাদিকতার পরিচয় দেওয়ার পর আমাকে ছেড়ে দেয়, এবং মাসুদের লোক হলে আমাকে কেস দিয়ে জেলে পাঠানোর চিন্তা করতো। কেস মানে হচ্ছে কেস, পুলিশ কেস। আমি ভাগ্যিস বলেছি আমি মাসুদ ভাইকে চিনি না, না হলে আমাকে তারা মেরে ফেলতো আর কি। সেই এরিয়া খুব ভয়ঙ্কর, বিজেপি RSS এর এরিয়া। হিন্দু মৌলবাদীরা মাসুদ ভাইকে হত্যার চেষ্টা করেছিল। তারা চায় মাসুদ হিন্দু হয়ে যাক, তাহলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। অনেকটা সানিউর রহমানের মতো কেস, মানে কেস। এবং নাস্তিক মঞ্চ ও APDR চেষ্টা করছে মাসুদ ভাইকে মুক্ত করার। আমরা এরকম কাউকে মুক্ত করার চেষ্টা করছেন বলে জানি না, করে থাকলে ভালো। এই হচ্ছে বর্তমান অবস্থা। নাম পরিচয় হয়তো গোপন রেখেছেন ওই ব্যক্তি। এই মুহূর্তে সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া কিছুই হবে না। বিশেষ করে তসলিমা নাসরিনকে মেনশন করে এটা করেছেন যেন মানুষকে বিভ্রান্ত করতে পারেন। এরকম বিভ্রান্ত অনেকেই অনেক কিছু লিখছেন, সেগুলো নিয়ে আমাকে যদি প্রশ্ন করেন, আপনি নিজেও যদি বিভ্রান্ত হন, তাহলে
বুঝবেন মাসুদ ভাই আপনি উপকার করছেন না ক্ষতি করছেন। আবেগে কোনো কিছু করা উচিত নয়। এটা ভুয়া তো কেস। যারা এগুলো বলছে তারা তাদের জীবন খুঁজে দেখেন, তাদের বই ব্যান হলো বা কোনো কিছু ব্যান হলে তারা কিন্তু মানুষকে বলি দিয়ে দিয়েছে, তারা জেলে যায়নি। তো যারা জেলে যায়নি, শুনুন জালালউদ্দিন রুমির একটা খুব চমৎকার উক্তি আছে, যে কখনো বাইরে বের হয়নি তার কাছ থেকে পথ চলার নির্দেশনা নিও না, সফর বা ভ্রমণের সাজেশন নিও না। তো যাই হোক, এই ছিল আপডেটস। এবং আপনি কিন্তু ফুলকলি এড়িয়ে গেছেন, শাপলা থেকে কলি একটু বলেন আমাদের। এখন আমার জাতীয় ভাতিজা না এরা, ভাতিজি, এদের বেজ্জিত হোক আমি কি চাইবো? বুঝেন না কেন? আমার জাতীয় ভাতিজা এরা, তারা চাইলেও ফুল দিল কলি, ফুল দিলে তো বোধহয় ভালোবাসা বেশি হয়ে যায়, তো এই জন্য দেয়নি, কলি দিয়ে রাখছে যাতে তাদের এখন ইউনুসকে তারা কাকা বলে না দাদা বলে তা তো জানি না, আমার মনে হয় দাদা বলে বোধ হয়, তার জন্য কলি দিয়েছে। কলি যখন প্রস্ফুটিত হবে তখন তাদের মাল্য বিনিময় হবে, সেই জন্য হতে দিয়েছে। এরা যে মার্কা নিয়ে আসুক, সাপ্লাই আনুক আর ঘাপলাই আনুক, জনগণ এদেরকে ভোট তো দূরের কথা, এদের এজেন্ট খুঁজে পাবে কিনা আমার সন্দেহ আছে। এরা যত কিছুই করুক, আমার জাতীয় ভাতিজিরা, তাদের ভাষাতেই তারা বলেছে তারা নাকি একজন মেম্বারও হইতে পারবে না। এটা আমার কথা না, তাদের কথা, কারণ আমরা বললে তো আওয়ামী লীগের দোষর হয়ে যাব। তাদের ভাষাতেই বললাম, এদের বন্ধুরাই, এদের সহকর্মীরাই বলেছে যে তারা মেম্বার হইতে পারবে না। এটা সত্য, আমরা দেখেছি 245 ভোট পাওয়া লোক এখন আদিলুর রহমান এখন মন্ত্রীর পদমর্যাদায় আছে। তো এটা স্বাভাবিক, তাদের চাচাই যদি 245 ভোট পায়, তো আমার জাতীয় ভাতিজারা কয়টা ভোট পাবে? আমার বাড়ি কুত্তা বাড়ায়ও যদি ভোট নামতাম, তাও বোধহয় কোনো জায়গায় বোধহয় ভুল করে 300 ভোট মানুষ দিয়ে দিত, 245 পাইতাম না। সেই জায়গায় আদিলুর রহমান এত যোগ্য লোক, এত বড় মানে যোগ্য ব্যক্তি যে তাকে 245 ভোট পাইতে হয়, এই লোক এখন দেশ চালায়। তো তারা স্বপ্ন দেখতেই পারে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু খুব পিছলে, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, খুব পিছলে। কিন্তু এরা যে কখন কি করবে কেউ কিন্তু জানে না। আজকে এদের মনে হয়েছে শেখ হাসিনা ভালো লাগে নাই, মেট্রো রেল দেওয়ার পরেও, পদ্মা ব্রিজ দেওয়ার পরেও, 2 বছরের খোরাক দেশে রাখার পরে ভালো লাগে নাই। জনগণের ভালো না লাগলে আসলে কারো তো থাকা সম্ভব না, তাই তা তাড়িয়ে দিয়েছে। এখন এদের ইউনুসকে কিভাবে ভালো লাগবে? অলরেডি বাংলাদেশে আজকে আসছে 1.5 কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম আপনাদের, দেশটা একটা গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষর দিকে যাচ্ছে। ভারত এখনো খেলা শুরুই করে নাই, ভারতের চাণক্য নীতি শুরুই করে নাই। শুরু করলে হয়তো 5% শুরু করছে, 100-এর মধ্যে 5, হয়তো বা তারও কম। তাতেই যদি আর খাদ্য মানে ফুড চেইন বন্ধই করে নাই, বাণিজ্য বন্ধ করে নাই, আকাশপথ বন্ধ করে নাই, তাতেই যদি 1.5 কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে ভারত যখন এটা শুরু করবে তখন কি? আমাদের দেশের মানুষকে এগুলো ভাবতে হবে। এরা সারাদিন ভারত বিরোধিতা করে। আবার দেখলাম আজকে, ওই দিন তো শুনেছি যে মেট্রো রেলের কাজ ভারতের কোম্পানিকে দিয়েছে, তাও দ্বিগুণ দামে, দ্বিগুণ টাকা খরচে। আবার আজকে শুনলাম ওই মৈত্রী রেল, মানে মৈত্রী গাড়ি, মৈত্রী এক্সপ্রেস, যেটা ঢাকা টু কলকাতা যায়, সেটা চালু করার আবেদন করেছে। তো এদের আসলে বোঝাটা মুশকিল, আসলে এরা কি চায়? এরা সকালবেলা ইস্কনের লোকের জড়ায় ধরে, বিকালবেলা ইস্কনের নেতা দেখি জেলে। এরা মসজিদে মন্দিরে গিয়ে গান গায়, নাচে, পূজার আরতি দিল, আবার এখন হিন্দু মেরে ফেলার ঘোষণা দেয়। মানে এদের বোঝা বড় মুশকিল হয়ে গেছে। কিন্তু এই মুশকিলের মধ্যে আমরা তো বুঝি যেটা আরবিতে, সেটাকে বলে মুনাফেক, বাংলা কথা নাই বললাম। তো এই হচ্ছে বাংলাদেশের মুসলমানেরা সারাদিন ভারত বিরোধিতা করবে, কিন্তু বর্তমান বাংলাদেশে 1 লক্ষ টাকা দিয়ে হইলেও ভারতের ভিসার জন্য চেষ্টা করতেছে। আর পাকিস্তানে ফ্রি, কিন্তু পাকিস্তানে যেতে চায় না। আমি বুঝতে পারি না, হাসপাতাল তো পাকিস্তানেও আছে, কোন পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশে ইউনিভার্সিটির ক্যাম্পাস করতে চায়? তাইলে ভারত যদি করতে চাইতো তাহলে তো এটা বলতো ষড়যন্ত্র। তো পাকিস্তান হঠাৎ মাদ্রাসা বানানো বাদ দিয়া ক্যাম্পাস কেন বানাতে চায় বিশ্ববিদ্যালয়? তার মানে হইল যে এখন আর বিশ্ববিদ্যালয় নেই, সেগুলো আসলে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় তো এখন আসলে পাকিস্তানি ক্যাম্পাস, আর মাদ্রাসাগুলো তো পুরো পাকিস্তান, ওটা তো ক্যাম্পাস না, পুরো পাকিস্তান। বিশ্ববিদ্যালয়গুলোই তো এখন ক্যাম্পাস হয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে অর্থনৈতিক যে বিপর্যয় সামনে আসতেছে, আমি খুবই চিন্তিত, আপনি বিশ্বাস করেন। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, শুধুমাত্র বিপক্ষের লোক তো না খাই মরবে না, যারা মারা যাবে তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, আপনার আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, আমার আত্মীয় স্বজন আছে, এরা মারা যাবে, আমরা চোখে দেখতেছি এগুলো। কিন্তু এগুলো নিয়ে কথা বললেই বলবে আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দালাল, ভারতের দালাল। আর আপনি তো খবরটা হয়তো শুনেছেন যে ইদানিং করাচি বন্দর ব্যবহার করা যাবে, তারা পাট চাচ্ছে, পাকিস্তান বাংলাদেশ থেকে পাট নিয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো, এই পাকিস্তান কিন্তু এই পাট দিয়ে, বাংলাদেশে পাট দিয়েই কিন্তু এই পাকিস্তানের শহরগুলো তৈরি করেছিল। এই ব্যাপারে আমি লেখকের নামটা ভুলে গেছি, সম্ভবত বইটার নাম শাহাবনামা, লেখকের নাম এই মুহূর্তে ভুলে গেছি। লেখকের বইটার নাম শাহাবনামা, এবং তিনি পাকিস্তানের একজন প্রখ্যাত সচিব এবং লেখক, এই মুহূর্তে একেবারেই মুখে আসতেছে না নামটা। সেই শাহাবনামার লেখক তার বইতে লিখেছে যে পাকিস্তানি মানুষেরা বাঙালিদের কালা, বেটে,
নাপাক, অমুসলিম মনে করতো। কিন্তু তাদেরই পাটকে তারা বলে পাটশান, ওইখানে লেখা আছে পাটশান, পাটকে বলে পাটশান, যে পাট নিয়ে তারা পাকিস্তানকে নতুন শহর বানিয়েছে, পাকিস্তানকে ধনী বানিয়েছে, যার কারণে তারা 73 থেকে 74 সালের মধ্যে পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছিল একবারে। এই যে আজকে যেরকম তারা ভিখারিস্তান, তখনও তাই হয়ে গিয়েছিল। কিন্তু বারবার এরা পরাশক্তিতে দালালি করে, সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে টিকে থাকে। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা একদম শেষের দিকে 2-4টা কমেন্ট পড়ে নিই। একজন বলছেন, মাসুদ ভাই আরামবাগ টিভির শফিকুল ইসলামের সাথে আরেকবার কন্ট্যাক্ট করুন। শফিকুল যদি এই টিভিতে, আমি শফিকুল সাহেবকে জানিয়েছি, তাকে মেসেজ করেছিলাম, আমার লাইভে আসার জন্য বলেছি, তিনি রেসপন্ড করেননি। এখন এসে জিজ্ঞেস করেছিলেন বোধহয় কী অবস্থা, তো আমি তো জনে জনে গিয়ে বলতে পারবো না কেমন আছে, কী আছে, খেয়েছে কিনা। আমি ওই লিঙ্ক ধরিয়ে দিয়েছি, যেটা আমি ফেসবুকে পোস্ট করেছি, যে তিনি এখন আটক রয়েছেন, তার বিরুদ্ধে মামলা হয়নি এবং তার আইনজীবী আছে। আইনজীবী নিয়ে অনেকে বলেছেন, আইনজীবী অলরেডি আছে, যিনি যার আইনজীবীর জিম্মায়, যদি কালকে ছাড়ে, পরশু ছাড়ে, আইনজীবীর জিম্মায় ছাড়া হবে। কিন্তু তাকে ছাড়লো কি ছাড়লো না আমরা সেটা অবশ্যই জানাবো, কিন্তু এটা নিয়ে আবার উল্লাস করে এমন কিছু করবেন না যদি ছাড়েও, যে যেন জঙ্গিরা আবার ইসলামিক সন্ত্রাসীরা এসে মমতাকে আবার ভেটোতে, আবার তিনি যেন অন্য কোনো এজেন্সির হাতে গুম হয়ে যান, খুন হয়ে যান। আমরা সেটা চাইবো না, বাড়াবাড়ির একটা লিমিট থাকে। আমি সংশয় প্রকাশ করছি, কিন্তু আপনি যেটা বললেন না শেষে, এটা আমি বলতে চাই নাই, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আমি চিন্তিত, আমি তাকে নিয়ে খুব চিন্তিত। যে শেষ আমাদের নেপালে একটা ঝামেলা হয়েছিল, ভুটানে একটা এরকম ঝামেলা হয়েছিল, কিন্তু আমরা সেগুলো থেকে অতীতে শিক্ষা পেয়েছি কি ক্ষতিটা করে এরা। যাই হোক, আরেকজন কমেছেন যে আমরা দেখেছি ভারতের চোখে সবাই সমান, হিন্দু বৌদ্ধ বৌদ্ধ বিদ্বেষী কি হত্যাকারী সবার বাহার সবাই, কিন্তু মাসুদ ভাইকে এটা দুঃখজনক। আমরা ভারতের ক্ষেত্রে চাই যে আমাদের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমেদিয়া সকল অমুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয় এই জন্য যে তারা আশেপাশের দেশে তারা ধর্মীয় কারণে বিতাড়িত এবং নির্যাতিত। তো সবচেয়ে বেশি নির্যাতিত নাস্তিকরা, তাদেরকে আপনি আগে রিকগনাইজ করতে হবে। আমি আমার কলমে বলেছি যে বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া পাপ, মহাপাপ, কিন্তু সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মুক্ত চিন্তক, বিশেষ করে যারা মুসলিম পরিবার থেকে আসে। এটা তারা বুঝবে না, আমার সাথে অনেকের কথা হয়, এরা বুঝাইতে পারি না। বাংলাদেশের মুসলিম পরিবার থেকে ছুটে আসা কোন মুক্ত চিন্তক, সংখ্যালঘুর চাইতে বড় সংখ্যালঘু, পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যালঘু হচ্ছে আমরা, যারা বাংলাদেশের মুসলিম পরিবার থেকে আমরা মুক্ত চিন্তক হিসেবে দাবি করি এবং কাজ করে যাচ্ছি। আমরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, কারণ মাইনরিটির কিছু হলে কেউ না বলে আমরা বলি, আমরা কথা বলি মাইনরিটির পক্ষে। তারপর দেশি বিদেশি সংস্থা আছে কথা বলে, কিন্তু আমাদের কিছু হলে কথা বলার লোক নাই, খোঁজ নেওয়ার লোক নাই, আমরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। জি, আরেকজন কমেন্ট করেছেন যে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয়, অজিত দোভাল মহোদয়ের সাথে মুফতি মাওলানা মাসুদ ভাইয়ের মুক্তির জন্য যোগাযোগ করা যেতে পারে যে কোনোভাবে। এই যে এই ধরনের সাজেশন, মানে আপনি কে, মানে অমিত শাহ কি আমার জন্য বসে আছে কি ভাবে? আর অমিত শাহর ক্ষমতা আছে, মানে অমিত শাহ কোন গ্রাউন্ডে ছাড়বেন? আইনি কি আমাকে ভারত বৈধতাই দিচ্ছে না, অ্যাসাইলাম দিচ্ছে না, তো এখন আমি অমিত শাহ কি করবে? বলবে যে একে, মানে কি আলিক কল্পনা সব কথা বলে, না বুঝে কথা। আরেকজন লিখেছে আসাদ ভাইয়ের মুক্তি চাই। আরে ভাই আমি মুক্ত আছি, মানে বানান ভুল না, সে হুশ নাই কার কিভাবে বলতেছে, মানে এই এখন হুশ নাই, এটা আপনার সমস্যা। এই ধরনের বিড়ম্বনায়, মানে এতে কি হয় জানেন, বিরক্ত হবেন না। আর আমি এখন আমার সহযোদ্ধার বিপদের সময় আছি। আপনি দেখবেন এগুলা, আমরা তো মানুষ অনেক অভিনয় করি, প্রাণীদের মধ্যে খুব থাকে। আপনি একটা কুকুর ছানা নিয়ে যান, দেখবেন যে কুকুরের মা, সে আপনি যত আপন আপনাকে কামড়াই দেবে, কারণ সে জানে যে তার কিভাবে সেভ করতে হয়। তো আমরা এখন ভালো অবস্থায় নাই, আপনার সাথে পীড়িতের আলাপের সময় নাই। আপনি আমার আজাইরা এই যে সাজেশন, এই যে বিভিন্ন পরামর্শ, আপনার পরামর্শ কেউ চাইছে? আমরা তো গণ পরামর্শ ডাক দিছি যে আসেন ভাই একটা পোস্ট দিলাম, পরামর্শ চাই, পরামর্শ দিয়ে যান। কিছু তো চাই নাই রে ভাই। মাসুদ ভাইকে ধরে নিয়ে গেছে, এটা একটা ফ্যাক্ট, আমরা জানাইছি আপনাদেরকে। যারা ভারতীয় আশেপাশে আছেন তারা ভূমিকা রাখতে পারেন, তারা গিয়ে থানায় গিয়ে বলতে পারেন যে মানুষটা নিরপরাধ, আপনি প্লাকার্ড নিয়ে দাঁড়াইতে পারেন, নাগরিক হিসেবে তার মুক্তি চাইতে পারেন, সিএতে নাস্তিকদের অন্তর্ভুক্ত করে, এরকম যেন ভবিষ্যতে বিপদে না পড়েন, এটা করতে পারেন। আপনি দেখে নেব, বলে নেব। আপনি একটু আগে যে দেখলাম রোজা আহমেদ এই নাটকটা সাজাইছে, দেখেন এখানে মাসুদ ভাইকে বিপদে ফেলার জন্য, স্রেফ মাসুদ ভাইকে বিপদে ফেলার জন্য। এটা মিথ্যা কথা, পরিকল্পিতভাবে করতেছে। আপনি যেটা বলেছেন, আমি আপনার ওই বিষয় একটু সিএ এর ব্যাপারে বলি। এই সিএ এর মধ্যে আসলেই বাংলাদেশের মুক্ত চিন্তকদের যুক্ত করা উচিত, কারণ এরা সবচেয়ে বেশি মাইনরিটি, বড় মাইনরিটি। আর যেহেতু মানে রিলিজিয়াস পারসিকিউশন এখানে শব্দটা লেখা আছে, তাহলে আমরা তো রিলিজিয়াস, ধর্মীয় কারণে আমরা তো বিতাড়িত। এখানে মুক্ত চিন্তক যারা, তাদের ইনক্লুড করা উচিত। আর যারা এর বিরুদ্ধে লজিক দেন যে বাংলাদেশ থেকে সব সন্ত্রাসী চলে আসবে, আরে ভাই সন্ত্রাসী তোমার ভিসার জন্য পয়সা থাকবে, সন্ত্রাসী তোমার কাছে কাগজপত্র করে থাকবে। ওরা তো এমনি ছিল। কাসাব কি ভিসা নিয়ে আসছিল? কাসাব কি ভিসা নিয়ে আসছিল ভারতে? বা ভারতে যারা রোহিঙ্গা ঢুকছে ভিসা নিয়ে গেছে, এরা ভিসার ধারদারে। যারা ক্রিমিনাল তারা ভিসার ধারদারে। আমাদের মতো ভালো মানুষগুলো, ভদ্র মানুষগুলো না ভিসার চিন্তা করে। থানায় কেউ যায়, নিরাপত্তা থানায় যায়, সে তো ঢিল মারছে, সে পাটকেল মারতো পাশের বাড়ি। হ্যাঁ, তাহলে সে পাটকেল মারতো বা তাদের সাথে ম্যানেজ করে চলতো। ও বাই দ্য ওয়ে, সে ইসলামিক জঙ্গি হলে তো একটা বোমা মারি দিত এখান থেকে, ঢিলের বদলে বোমা। তবে আমি অনুরোধ করব ভারত সরকারকে
একেবারে মিনতিই করব, কারণ মিনতি করা ছাড়া তারা আমাদের উপায় নাই, তারাও আশাই করে মিনতি করি, করলাম, বৃহত্তর স্বার্থে করতে হবে। একটা জিনিস আমি স্পষ্ট করে বলি, আমি ভারত সরকারকে একেবারেই খুব মানে হাম্বল রিকোয়েস্ট করতেছি যে বাংলাদেশের মুক্ত চিন্তকদের, ইনক্লুডিং পাকিস্তানের, মানে মুক্ত চিন্তক, আবারও বলি যারা ফ্রি থিঙ্কার, যারা ধর্মীয় কারণে শুধু হিন্দুদের তারাই না, ধর্মীয় কারণে বাংলাদেশে হিন্দু কিন্তু এখন 1 কোটির উপরে আছে, কিন্তু বাংলাদেশে কোনো মুক্ত চিন্তক নিজেকে ডিক্লেয়ার দিতে বাঁচতেই পারবে না, 7 দিন বাঁচতে পারবে না। যখন আমাদের আইডেন্টিটি প্রকাশ হয়েছে, প্রথমে বাড়ি ছাড়া হয়েছি, তারপরে যখন আইডেন্টিটি প্রকাশ হয়েছে এলাকা ছাড়া হয়েছি, তারপরে যখন আইডেন্টিটি প্রকাশ হয়েছে ডিস্ট্রিক্ট ছাড়া হয়েছি, তারপরে যখন আইডেন্টিটি আরো স্প্রেড হয়েছে বিভাগে চলে আসতে হয়েছে, জেলায় যেতে পারি নাই, তারপর দেশ ছাড়া হয়েছি। তো যারা মনে করেন যে বাংলাদেশের আপনাদের যারা ভারতবাসী আছেন এবং প্রশাসন, আপনাদের সবিনয় বলি, আপনারা চিন্তাই করতে পারবেন না। যেমন আপনারা মেট্রো রেলে বা রাস্তা দিয়ে আপনার মেয়েরা যেভাবে চলে কলকাতায়, বাংলাদেশে এটা কোনো মেয়ে স্বপ্নও দেখে না। এটা আপনারা কি জানেন না? আপনাকে আমি একটা ইন্টারভিউ গিয়েছিলাম, আমাকে বলেছিল কি জানেন, আমাকে ইন্টারভিউ কয় তুমি থানায় গিয়ে রিপিট করো, তোমার মারতে চায়। এই পাগলের কেমনে বুঝাবো যে থানা লোকই তো আমার জবাই করবে, আমারে মৌলবীরা মারতে চায়, মাইরে ফেলতে চায়, এটা নিয়ে আমাকে থানায় অভিযোগ করতে বলে। তারা কি আমাদের সমাজ ব্যবস্থা জানে? বাংলাদেশের সমাজ ব্যবস্থা কেমন সেটা তো আমরা জানি। ওই যুদ্ধাহত সৈনিকটা জানে তার পায়ের কোন জায়গায় তার কাঁটাটা বিঁধেছে, কঙ্কর বিঁধেছে। এটা কি ওরা জানবে? ওই যেটা আপনি জানে না, জানার চেষ্টা করেন, এটা খুব দুঃখজনক। শেখ ফরিদ ভাই এই যে মন্তব্য করেছে যে মাসুদকে যদি গ্রেপ্তার দেখানো হয় তাহলে সোজা কলকাতা হাইকোর্টে আপিল করুন, মানে বিশাল আইনজীবী চলে এসছে। আরে ভাই রে, লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে ওভার দ্য নাইট যাওয়া যায় না, এটা প্রসেস আছে। মানে মামুর বাড়ি সবাই মনে করছে, কেউ বলছে অমিত শাহর কাছে চলে যাও, কেউ বলছে কলকাতা হাইকোর্টে চলে যাও, কেউ বলছে লাদেনের কাছে চলে যাও। আরে ভাই একটু রক্ষা দেন, একটু ক্ষমা করেন, আমাদের ভুল, চরম অন্যায়। মাসুদ ভাই ভারতীয় ছিলেন, এটা তার বড় দোষ, এবং তিনি এখন গ্রেপ্তার হয়ে এখন মাইন্ড কারচিপায় পড়েছেন। এই যে একজন বলছেন সাইফুল বাতেনের কথা, কে কোন দিক থেকে লিখছে, তাদেরকে যারা এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে কমেন্টে গিয়ে প্রশ্ন করবেন যে এই অথরিটি কে, আপনি এটার গ্যারান্টি কি, আপনি যে কথাটা বললেন এটা কিসের ভিত্তিতে বলেছেন, কেন বলছেন, এটাতে মাসুদ ভাই লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এইটুকু আপনাদের শান্ত থাকার অনুরোধ করবো। এবং মাসুদ ভাই যেহেতু কোনো অপরাধ করেননি, তিনি জেলে থাকবেন না, হয়তো তাকে 5 বছর জেল খাটানো যেতে পারে, হয়তো মাসুদ ভাইকে বাংলাদেশে ডিপোর্টও করে মানে দেওয়া হবে না, ভারত এই কাজটা করে না, এতটা অমানবিক না। তো যদি করেও দেওয়া হয় কি হবে, মাসুদ ভাই মারা যাবেন, হত্যার শিকার হবেন, কিন্তু আদর্শ কখনো হত্যার শিকার হয় না, হত্যা হবে না। তো এই আমি লাস্ট আরেকটা কথা আবারও বলতে চাই, আমরা যেমন প্রথমে বললাম যেটা আমাদের নিরাপত্তার জন্য ভারত সরকার করা উচিত, তেমনি ভারতের নিরাপত্তার জন্য অবশ্যই বাংলাদেশে মুক্ত চিন্তকদের জায়গা দেওয়া উচিত। ভারত প্রতি সেকেন্ডে কত, 1 সেকেন্ডে ভারতের বাংলাদেশ সীমান্তে যে খরচ হয় কল্পনা করতে পারবেন? এটা হিসাব আছে মানুষের, ভারতের লোকেরা তো জানা। বাংলাদেশ না শেখ ফরিদ, আমি না বুঝি না ভারত কি চায়, বাংলাদেশ হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী বাড়ুক, মানে যারা ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী তাদেরকে তো ভারত পেট্রোনাইজ করতেছে। আমি এটাও বুঝি না, আমরা তো আমাদের পেট্রোনাইজ করতে চাই না, আমরা আমাদের অধিকার চাইছি, জাস্ট অধিকারটা দিলেই হয়। মানবিক অধিকারটুকু চাইছি, মানবিক সব অধিকার। মানবিক বাদ দেন, মানবিক যে কোনো সিটিজেন, একটা মানুষ অন্য একটা দেশে গেছে জীবন বাঁচানোর জন্য, তো সে আশ্রয় পাবে, এটা তো একদম বেসিক কথা। আরে শরীফ ভাই, আপনি যে মাটির উপর আছেন এটা কি আপনার? আপনি মাটি বানাইছেন না, ভগবান বানাইছেন, আল্লাহ বানাইছে। তো এইটা হচ্ছে যে বিশাল ঝামেলা যে আমরা একটা সময় মারা যাবো, এইখানে আমরা আবাদ করেছি, আমরা দাবি করছি এটা আমার। আরে ভাই কোনো শহর কারণ না, পাখির কোনো লাইসেন্স লাগে না, মানুষের কেন লাগে? খারাপ মানুষের লাইসেন্স লাগুক, ভিসা লাগুক, পাসপোর্ট লাগুক, খারাপ মানুষেরা চলে যায় ভাই। এই যে আজকে যদি একটা ক্রিমিনাল, মাসুদ যদি একটা ক্রিমিনাল হইতো, 5 মিনিটের মধ্যে থানায় থেকে নিয়ে যাইতো। হ্যাঁ, ওই যে বাহারকে নিয়ে গেছে না, ওভার দ্য নাইট নিয়ে গেছে। অথচ বাহার কতগুলো হিন্দু দেখতেছেন, আরো কত ক্রিমিনাল আছে, কত আছে না, নাম বললে তখন বললে অনেক কিছু হয়ে যাবে। ওদের ধরে জিনে আর আমাদের ধরে পুলিশে। হ্যাঁ, এই যে দেখছেন ওদের জিনে দলে ছেড়ে দেয় আর আমাদের ধরে পুলিশে, এই হলো সমস্যা। জি, অনেক ভালো থাকবেন শেখ ফরিদ ভাই। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন অনেকের কাছে, এবং যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, যারা এই গুজব ছড়াচ্ছে, তাদেরকে একটু আপনারা তাদেরকে এই গুজব ছড়ানো প্রতিরোধ করার চেষ্টা করুন। মাসুদ ভাইয়ের জীবন এখনো আমাদের হাতে, আমি এটা বলতে পারি যে আপনারা আমাদের হাতে, আমাদের আচরণ বলে দেবে মাসুদ ভাইয়ের সাথে কি ঘটবে। এবং আমি ভারতের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমি ভারতকে আমি প্রভু মনে করি না। আমি আমার অধিকার চেয়েছি, আমি নতজানু হয়ে মানে প্রভুকে পেন নাম আমি করতে যাব না। এতে যদি মাসুদ ভাইকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, আমি বিশ্বাস করি মাসুদ ভাইও এই এখন লকআপে, সেখান থেকে তিনি এই শির দ্বারা সোজা রেখেই কথা বলতে বিশ্বাস করেন, এবং তিনি আমার কাছে যে মাধ্যমে খবর পাঠিয়েছেন সেটা একদমই অথেন্টিক, এবং তিনি বলেছেন যে আমি যেন তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে তাকে ছাড়া নাও হতে পারে, এবং যতভাবে অ্যাওয়ারনেস তৈরি করা যায় সেই অ্যাওয়ারনেস যেন তৈরি করা হয়, এবং আমি সত্যের সাথে প্রত্যেকটা কথা সত্য, একদম পিওর সত্য যেন থাকে, আমি এটা চেষ্টা করেছি। কারণ আমি আজকে মিথ্যা বললে কাল সেটা প্রমাণিত
প্রমাণিত হবে মিথ্যা। এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠী, ধর্ম, বর্ণ, জাতি কারোর উপরে আমার কোনো ক্ষোভ বা বিদ্বেষ নেই। এমনকি কোনো পেশার মানুষ যেমন পুলিশ, আইনজীবী, কারোর উপর আমার কোনো বিদ্বেষ নেই, ঘৃণাই নেই। যেটা ঘটেছে সেই অনুযায়ী আমি আমার দর্শকদের কাছে ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করলাম। মাসুদ ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ, তিনি একজন ভালো মানুষ, সেই ভালো মানুষের সাথে যেন সুবিচার হয় সেই চেষ্টা। অনেক অনেক ধন্যবাদ। শুভ